লেকচার ওয়ান কি আপনারা করেছিলেন? শেক্সপিয়ার কি আপনারা পড়েছিলেন? দেলোয়ার ভাই, ওনাদের কথা বলার ইয়েটা রেডি করে দেন তো। আনমিউট করার আর হচ্ছে যে আমার এখানে অপশনগুলো খুঁজে পাচ্ছি না খুব একটা। আচ্ছা, লেকচার ওয়ান করেননি, শেক্সপিয়ার পড়েননি, কে কে আছেন একটু জানান তো। স্যার আনমিউট করতে পারবে এখন? হ্যাঁ আচ্ছা, ওই যে সেটিংটা আপডেট নেওয়ার পরে এটা যে কোথায় হলো, স্যার, হোস্ট কিতে আছে, হোস্ট কি। পোস্ট কিতে আছে না? এখানে হচ্ছে স্টার্ট ফোকাস মোড, ডিসেবল, হাইড নেম, ভিডিও প্যানেল, প্লটিং, মিটিং কন্ট্রোল, শেয়ার্ড, স্টেরিও। আচ্ছা ঠিক আছে, ওইটা আমি আপাতত এই সেটিং এ দেখতে পাচ্ছি না। ফাইন। আচ্ছা, অনেকেই হচ্ছে শেক্সপিয়ার পড়েননি। শাহনাজ প্রত্যেকে নাম দিয়ে জয়েন করবেন। ফাহিমা, আমি পাই নাই। ওকে, আর কেউ আছেন শেক্সপিয়ার পড়েননি? আপনারা তাহলে সিলেবাসটা বুঝতে হবে। স্যার আমিও পড়ি নাই, আমি নতুন তো, আমি এ বিষয়গুলো জানি না। আচ্ছা ঠিক আছে। সো আপনারা হচ্ছে যে আমরা জানি যে বিসিএস প্রিলিমিনারিতে আমাদের হচ্ছে যে 15 মার্কসের হয়ে থাকে। 15 মার্কসের একটা এক্সাম হয়ে থাকে আমাদের। এই যে 15 মার্কসের লিটারেচারের যে পার্টটা থাকে, এই 15 মার্কসের মধ্যে আপনারা হচ্ছে যে 15ই পেতে পারেন কয়েকজন লেখককে ভালো করে পড়লে, যেটা আমরা আমাদের মতো করে লিস্টটা দিয়েছি। আমার মিরাকল বিসিএস ইংলিশ লিটারেচার বইটা আছে কার কার কাছে একটু জানান তো। চ্যাট স্যার বক্সে আমার কাছে লিখে। আছে। স্যার হ্যাঁ, আমার একটু কাছে চ্যাট আছে স্যার। চ্যাট বক্সে চ্যাট বক্সে লিখে জানান আমাকে, তাহলে আমি বুঝতে পারবো কতজনের কাছে আছে। স্যার এই যে ক্লাসটা রেকর্ডিং হচ্ছে, এই রেকর্ডিংটা আমরা কোথায় পাবো? আহ আচ্ছা, সেগুলো নিয়ে পরে কথা বলি। এখন ক্লাস করতে থাকেন। আমার কাছে আছে, রকি আছে। আচ্ছা, অনেকের কাছে আছে। তো যাদের কাছে আছে আপনারা বইয়ের 1 থেকে 58 পেজ পড়বেন। আমরা শুরু করি, আমাদের মোটামুটি যারা জয়েন করার জয়েন করেছে। হুম। ফাইন। তো আমরা আজকে বিসিএস প্রিলিমিনারির লেকচার টুটা করব। আমাদের লেকচার ওয়ানটা হচ্ছে সিলেবাস পরিচিতি। নাসরিন ঈদের আগে কিনেছি, এখন দেখলাম আবার নতুন এডিশন, নতুন এডিশনে ছোট করেছি। তার মানে আপনার কাছে যেটা আছে এটা হচ্ছে বড়টা। হ্যাঁ, এখন যেটা করেছি ওটা থেকে অনেক কিছু বাদ দিয়ে ছোট করেছি। সো সেটা একটা ভালো অবস্থানে আছে। আপনারা হচ্ছে বইয়ের 1 থেকে 58 পেজ পর্যন্ত পড়বেন। আমরা লেকচার টুটা পড়াবো। আমরা প্রথম ক্লাসে হচ্ছে সাহিত্যের প্রশ্নগুলো কোথায় কোথায় থেকে আসে সেটা নিয়ে কথা বলেছি। সবগুলো প্রশ্নই কমন পড়ে, আমার বইয়ের প্রথম চ্যাপ্টারটা পড়লেই হয়। এটা হচ্ছে নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে যে লেকচার ওয়ান আপনি আবার পাবেন, লেকচার টুটা নিচ্ছি। আমাদের ক্লাস ডিউরেশন যারা নতুন আর কি, 47 বিসিএস প্রিলিমিনারির জন্য আপনারা হচ্ছে যে লেকচার টুটা করবেন, থ্রি করবেন। আপনি ওয়ানটা আমরা আবার খুব তাড়াতাড়ি দিব, সেভাবে আপনি পড়বেন। সাহিত্যের প্রায় সব প্রশ্নগুলোই আমাদের কমন পড়ে লিটারেচারের। টোটাল বিসিএস এর মধ্যে যদি সহজ কোনো প্রশ্ন হয়ে থাকে তাহলে বিসিএস ইংলিশ লিটারেচারটা হয়। গ্রামারটাও হয়, গ্রামারও কমন পড়ে, কিন্তু আমি মনে করি গ্রামার থেকে আরো বেশি সহজে প্রশ্ন হয় ইংলিশ লিটারেচারের অংশটা। তো প্রত্যেকটা ক্লাসের আমাদের একটা পারপাস থাকে, একটা টার্গেট থাকে। আমাদের একটা টার্গেটটা হচ্ছে যে আপনি 40 থেকে 50 কোয়েশ্চেন্স মুখস্থ করবেন। এটা হচ্ছে টার্গেটটা। ব্র্যানেসাকে আমরা 4টি ভাগে ভাগ করেছি জানেন। এলিজায়ের কাকু, যাদের মনে থাকে না আপনারা এইভাবে পড়বেন। এলিজায়ের কাকু, এলিজাবেথান, জ্যাকোবিয়ান, ক্যারোলাইন, কমনওয়েলথ। এলিজাবেথান, জ্যাকোবিয়ান, ক্যারোলাইন, কমনওয়েলথ। তাহলে এই সিকোয়েন্সটা মুখস্থ করেন। 1603 থেকে 25 এটা আমাদের বিসিএস পরীক্ষা আসা প্রশ্ন। সো আমাদের ফোকাস থাকবে এখন এলিজাবেথানটা, জুডিশিয়ারি এবং অন্যান্য পরীক্ষায় এটা এসেছে, তাহলে এটাকে আমরা ফোকাস করব। তাহলে এলিজাবেথান, জ্যাকোবিয়ান, ক্যারোলাইন, কমনওয়েলথ। তাহলে এলিজাবেথান, জ্যাকোবিয়ান, ক্যারোলাইন, কমনওয়েলথ সাল সহকারে পড়তে হবে। আমাদের বিসিএস ইংলিশ লিটারেচারের সিলেবাসটা স্টার্টস ফ্রম দ্য এলিজাবেথান পিরিয়ড। এলিজাবেথান পিরিয়ড থেকে শুরু হয়েছে। এখন আপনি যদি প্রাচীন এবং মধ্যযুগটা পড়েন, আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, প্রাচীন মধ্যযুগটা আমাদের সিলেবাসে নাই, সেটা আমরা পড়বো না। তো এই জন্য এই ব্যাপারগুলো না আপনাকে একটু মানে বুঝতে হবে যে সিলেবাসটা কোথায় থেকে শুরু, কি পড়বো কি পড়বো না। ইফ ইউ থিঙ্ক যে আমি সিলেবাসের বাইরে পড়বো, দেখুন সিলেবাস বিসিএস এর এত বড়,
সিলেবাস পড়ে আমরা শেষ করতে পারবো না। সো ইউ ইউ নিড টু বি কেয়ারফুল অ্যাকচুয়ালি। এটা মুখস্থ হলে একটু ডান লিখেন। যাদের মুখস্থ হয়েছে ডান লিখেন। ওকে, গুড। সো নাও আমরা যে কাজটা করব, আমরা সেটা জানি যে হেনরি এইট ছিল এলিজাবেথের বাবা ছিল। হেনরি এইট এর পরে এলিজাবেথের সৎ ভাই এডওয়ার্ড সিক্স আসছে, মেরি আসছে, তারপরে কুইন এলিজাবেথ ক্ষমতায় আসছে। ওনাকে ভার্জিন কুইন বলা হয়। এলিজাবেথিয়ান পিরিয়ডের ডেভেলপমেন্টটা যে শুধুমাত্র কুইন এলিজাবেথের জন্য হয়েছে ব্যাপারটা এরকম নয়। একটা আসলে একটা রেভলিউশন হয়েছে। তিনি পলিটিক্যাল একটা স্টেবিলিটি নিয়ে এসেছেন। শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছেন, ক্রিস্টোফার মার্লো জন্মগ্রহণ করেছেন, এবং হচ্ছে যে আমরা দেখি যে লেটিনের যে প্রভাবটা আছে ক্লাসিকের, এটা থেকে ভিন্ন একটা দ্বারা সাহিত্য চর্চা তারা শুরু করেছেন, বাণিজ্য করেছেন, অর্থনৈতিক অবস্থা ভালো হয়েছে। কুইন এলিজাবেথের বড় অবদান আছে আমরা জানি, তিনি বিয়ে পর্যন্ত করেননি রাষ্ট্রটা পরিচালনা করার জন্য। সো কুইন এলিজাবেথ পলিটিক্যাল স্টেবিলিটিটা এবং রিলিজিয়াস প্রবলেমটা সলভ করার কারণে, গ্লোব থিয়েটার প্যাট্রোনাইজ করার কারণে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা লাভ করার কারণে একটা বিশাল একটা ডেভেলপমেন্ট আমরা দেখতে পাই। যার জন্য এটাকে আমরা বলি যে গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। ভার্জিন কুইন, ওনার জন্য খারাপ লাগে, মায়া লাগে, একটা মেয়ে বিয়ে করতে পারেনি। বর্তমান সময় হলে আমরা নাফিস স্যার, জুয়েল স্যার, কাউকে না কাউকে পাঠাইতে পারতাম। হ্যাঁ, সো সেই বর্তমান সময়টা তো নেই। আপনারাও অনেকে প্রার্থী হতে পারতেন কুইন এলিজাবেথের জন্য, সুন্দরী ছিল, সাজুগুজু করতো। জেমস, এলিজাবেথের পরে যিনি ক্ষমতায় আসেন তিনি হচ্ছেন কি জেমস। জ্যাকোবিয়ান পিরিয়ড নামকরণ করা হয় জেমস থেকে, কেন লেটিনের প্রাধান্যটা বেশি ছিল জানেন। ক্যারোলাইন নামকরণ করা হয় চার্লস থেকে, বর্তমানে কিন্তু চার্লস থ্রি রাজা হিসাবে আসছে। সো লেটিন নাম থেকে নামকরণ করা হয় ক্যারোলাইনটা। তো এই ব্যাপারগুলো আপনাদের একটু বুঝতে হবে। এন্ড দেন আমরা আজকে যে আলোচনাটা করব মূলত এই এলিজাবেথান, জ্যাকোবিয়ান, ক্যারোলাইন, কমনওয়েলথ, এই চারটা পার্টিরই অনেকগুলো লেখক নিয়ে আমরা কথাবার্তা বলবো। তার মধ্যে প্রথমে আমি বলবো যে হোয়াট ডু আন্ডারস্ট্যান্ড বাই কমনওয়েলথ পিরিয়ড। 1649 to 1660 এই সময়ের মধ্যে আমরা যে ব্যাপারটা দেখি, ইংল্যান্ডে রাজতন্ত্র থাকে না, গণতন্ত্র থাকে। এটাকে পার্লামেন্টারি বা কমনওয়েলথ পিরিয়ড বলা হয় অলিভার ক্রমওয়েলের নেতৃত্বে। বিশেষ করে সেখানে দেখতে পাবেন জন মিল্টন থেকে শুরু করে বিখ্যাত বিখ্যাত ব্যক্তিদের আপনার অবস্থানটা দেখতে পাবেন। এখন আপনি সহজে বুঝতে পারছেন কিনা দেখেন, রাজাদেরকে হত্যা করার পরে, চার্লস ওয়ানকে হত্যা করার পরে যখন ইংল্যান্ডে কিছুদিনের জন্য রাজারা থাকে না, এই সময়টাকে আমরা কমনওয়েলথ পিরিয়ড বলি। একটু দেখেন তো পারেন কিনা এটা বুঝতে। এটা বুঝতে পারলে ডান লিখেন যে হ্যাঁ আমি এটা বুঝতে পেরেছি। ওকে, গুড। তো এখন আহ, একটা ব্যাপার দেখেন, আমরা যদি মনে করি যে কিভাবে আসলো এক্সিকিউশন অফ চার্লস ওয়ান। চার্লস ওয়ান না মানে কতগুলো উল্টাপাল্টা নিয়ম চালু করে তিনি রাষ্ট্র পরিচালনা করছেন। একটা মানুষ যখন অনেক ক্ষমতাধর থাকে, রাজারা যখন মনে করে যে ইনভিনসিবল, তাদেরকে ক্ষমতা থেকে কেউ বের করে দিতে পারবে না, তখন তারা দেখেন অনেক কাজকর্মই কিন্তু করে। সো চার্লস ওয়ান যখন থাকে, এই চার্লস ওয়ানকে হত্যা করার মাধ্যমে কমনওয়েলথ পিরিয়ডটা স্টার্ট হয়। এবং শেষ হয় কখন, চার্লস ওয়ানের ছেলে চার্লস টু যখন ক্ষমতায় আবার আসে, যখন লন্ডনে ফিরে আসে তখন। বর্তমানে তো চার্লস থ্রি আছে আপনারা জানেন। এই সময় কারা শক্তিশালী ছিল? পিউরিটান। এন্ড হু আর দে এন্ড হোয়াট আর দে? তো পিউরিটান যেটা হয়েছে যে মেম্বার অফ আ গ্রুপ অফ ইংলিশ প্রোটেস্ট্যান্টস। তো আমরা জানি ক্যাথলিকের বিরুদ্ধে যারা থাকে, যেমন হেনরি এইট শুরু করেছে ইংল্যান্ডে, কুইন এলিজাবেথের বাবা। তিনি যে কাজটা করলেন, তিনি হচ্ছে যে আপনার নিজের সুবিধার জন্য, বিয়ে করার জন্য নতুন ধর্ম প্রচার করলেন, সেটা হচ্ছে যে আমাদের প্রোটেস্ট্যান্ট। ঠিক আছে, প্রোটেস্ট্যান্ট। তিনি কতগুলো আহ নিয়ম কানুনকে প্যাট্রোনাইজ করার চেষ্টা করলেন। তো এই যে প্রোটেস্ট্যান্ট ব্যাপারটা ছিল, তো পরবর্তীতে আমরা যেটা দেখি যে আহ আহ, তাদের সংগ্রাম আন্দোলনের কারণে চার্লস ওয়ানকে হত্যা করা হয়। দেন অলিভার ক্রমওয়েল ক্ষমতায় আসে, পার্লামেন্টারি সিস্টেম চালু হয়। দিস ইজ দ্য বিগিনিং অফ আওয়ার টুডেস ক্লাস। এখন আমাকে বলেন, আপনারা কি এই বেসিক কথাটা বুঝতে পেরেছেন? কুইন এলিজাবেথ আসছে, এলিজাবেথের পরে জ্যাকোবিয়ান আসছে, ক্যারোলাইন আসছে, তারপরে চার্লস আসছে, তারপরে কমনওয়েলথ। কমনওয়েলথ বলতে চার্লসকে হত্যা করার মাধ্যমে গণতন্ত্রকে
প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যে পিরিয়ডটা শুরু হয় সেটা হচ্ছে কমনওয়েলথ পিরিয়ড। এই সময় পিউরিটানরা খুব ক্ষমতায় ছিলেন, তারা মোটামুটি একটা অবস্থান ছিলেন। এই বেসিকটা ক্লিয়ার কিনা? এখন কি তাহলে আমরা আজকের ক্লাসের মূল পর্বটা শুরু করতে পারি কিনা বলেন? আচ্ছা, ঠিক আছে। সো একজন থেকে পড়া নিব, চারটা পিরিয়ডের নাম একজন থেকে পড়া নিব। আনমিউট করে বলেন, রেনেসার চারটা ভাগের নাম সাল সহকারে বলেন। পিউরিটান বলতে যারা অলিভার ক্রomwellকে সমর্থন করতো, বিশেষ করে প্রোটেস্টান্ট ছিল আর কি। প্রোটেস্টান্ট ছিল যারা গণতন্ত্রের পক্ষে ছিল, রাজতন্ত্রের বিপক্ষে ছিল, এরূপ একটা দল আর কি তারা। আচ্ছা, একজনকে ডাকি আমি, মেয়ে মানুষদেরকে ডাকি, রাতের বেলা তাদের কণ্ঠস্বর শুনে যদি কোনো ছেলের শান্তি আসে। আইরিন আক্তার শুনতে পাচ্ছেন? আপনি কি রেনেসার চারটা ভাগ সাল সহকারে বলতে পারবেন? আইরিন আক্তার, আইরিন আক্তার না আসলে আজমেরি মিম আছেন, আনিকা আছেন, কে বলতে পারবেন রেনেসার চারটা ভাগ সাল সহকারে? আনমিউট করে বলেন। আচ্ছা, আইরিন অসুস্থ, আপনার সুস্থতা কামনা করছি। আচ্ছা, বিউটি চক্রবর্তী বলেন, অথবা জেরিন, রেনেসার চারটা ভাগ সাল সহকারে। স্যার, রেনেসাঁ চারটা ভাগ হচ্ছে এলিজাবেথান এজ 1558 থেকে 1603, জাকোবিয়ান এজ 1603 থেকে 1625, ক্যারোলিন এজ হচ্ছে 1625 থেকে 1649, আর কমনওয়েলথ পিরিয়ড হচ্ছে 1649 থেকে 1650। আচ্ছা, ঠিক আছে, গুড। এখন আমরা বলেছি, মনে না থাকলে আমরা পড়বো এলিজার কাকুদি, এলিজাবেথান, জ্যাকোবিয়ান, ক্যারোলাইন, কমনওয়েলথ। তা আমাদের শুরুটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের পূর্বে যারা নাট্যজগতে আসেন, একটু ক্ষমতা প্রদর্শন করেন, খুব ভালো একটা অবস্থান দেখান, তিনি হচ্ছেন আমাদের এরা হচ্ছে কারা? ক্রিস্টোফার মার্লো এবং ওনার নেতৃত্বে কতগুলো অক্সফোর্ড কেমব্রিজের স্টুডেন্টস থাকে। তো শেক্সপিয়ারের পূর্বে এই নাট্যজগৎটা যারা খুব চমৎকার ভাবে রঙিন করেছে ইংরেজি সাহিত্যের জন্য, যারা চমৎকার একটা রাস্তা তৈরি করেছেন, তারা হচ্ছেন ইউনিভার্সিটি উইটস। তো ইউনিভার্সিটি উইটস থেকে আমাদের প্রথম প্রশ্ন, হু আর দ্য ইউনিভার্সিটি উইটস? দ্য উইটি স্টুডেন্টস অফ কেমব্রিজ অ্যান্ড অক্সফোর্ড আর কল্ড ইউনিভার্সিটি উইটস। অক্সফোর্ড কেমব্রিজের স্টুডেন্টস যারা নাটক লিখতো, নাটক অভিনয় করতো, তাদের দল বা গ্রুপটাকে বলা হয় কি? ইউনিভার্সিটি উইটস বলা হয়। তারা ছিল ইয়াং ড্রামাটিস্ট। সো ইয়াং ড্রামাটিস্ট মানে যেহেতু ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাহলে তো তারা ইয়াং থাকবে, তারা নাটক লিখতো বেসিকলি। তো অনেক পরে একজন ব্যক্তি তাদেরকে নাম দিল যে ইউনিভার্সিটি উইটস, ওনার নাম হচ্ছে জর্জ সেইন্সবেরি। তো জর্জ সেইন্সবেরি নাম দিয়েছে কি? ইউনিভার্সিটি উইটস নামকরণ করেছে। এখন আপনারা আমাকে বলেন যে ইউনিভার্সিটি উইটস কোন কোন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি উইটস এর নামটা কে দিয়েছে, এগুলো পারবেন কিনা বলেন। পারা যাবে কিনা বলেন, ইউনিভার্সিটি উইটস কোন কোন ইউনিভার্সিটির, এদেরকে ইউনিভার্সিটি উইটস নামটা কে দিয়েছেন? ওকে, নামগুলো মুখস্থ করব। গ্রিন, লিলি, পিলি, ন্যাশ, কিড, মার্লোলস। তাহলে গ্রিন, লিলি, পিলি, ন্যাশ, কিড, মার্লোলস। গ্রিন, লিলি, পিলি, ন্যাশ, কিড, মার্লোলস। অক্সফোর্ড এবং কেমব্রিজের স্টুডেন্ট যারা নাটক লিখতো, নাটক অভিনয় করত, তাদের দল বা গ্রুপের নাম হচ্ছে ইউনিভার্সিটি উইটস। এবং আপনি যে কাজটা করবেন, থমাস কিডে একটা স্টার চিহ্ন দিয়ে রাখেন। এই থমাস কিড অক্সফোর্ড কিংবা কেমব্রিজের স্টুডেন্ট না হয়েও এই দল বা গ্রুপে ছিল, তাকে ইউনিভার্সিটি উইটসদের দলে নেওয়া হয়। তাহলে এইভাবে রাইমিং করে পড়েন, গ্রিন, লিলি, পিলি, ন্যাশ, কিড, মার্লো লজ। গ্রিন, লিলি, পিলি, ন্যাশ, কিড, মার্লো লজ। মুখস্থ হলে ডান লিখেন, আমি জিজ্ঞেস করবো একজনকে। জর্জ সেইন্সবেরি নামটা দিয়েছিলেন। আর আখি কি প্রশ্ন করতে চান বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার,
কুইন এলিজাবেথের বাবার নাম তো ছিল হেনরি 8। হুম। তো ওনার যেই ওয়াইফকে উনি হত্যা করছিলেন, মানে হত্যা করার পর পরবর্তীতে যেই ওয়াইফকে হচ্ছে অবৈধ ঘোষণা করছিলেন, ওই ওয়াইফের নামও কি আবার কুইন এলিজাবেথ 1 ছিল? না, কুইন এলিজাবেথের মা কে না হত্যা করেছেন? কুইন এলিজাবেথ তো হচ্ছে ওনার মেয়ে। এনি বুলিনকে হত্যা করেছেন, এনি বুলিনের গর্ভে জন্মগ্রহণ করেছেন কুইন এলিজাবেথ। কি জানতে চাচ্ছেন আর বলেন। স্যার, যেই মানে ওয়াইফকে হচ্ছে অবৈধ হত্যা ঘোষণা করছে, করা হ্যাঁ। হয়েছে। ওয়াইফকে অবৈধ ঘোষণা করে নাই, বাচ্চাকে অবৈধ ঘোষণা করছে কুইন এলিজাবেথকে, ওনার আচ্ছা মাকে তো স্যার, মেরে ফেলবে। এইটাই আমার মানে আমি ভুল ক্লাসের মধ্যে হচ্ছে ভুল নোট করছিলাম, এই জন্য মিলাইতে পারতেছিলাম না। আচ্ছা, ঠিক আছে। ওকে। নেটফ্লিক্স থেকে ওদের কাহিনীগুলো আছে, এনি বুলিন কুইন এলিজাবেথের মায়ের যে কাহিনী আছে সেটা আছে, চাইলে দেখতে পারেন। থমাস কিট। তো আমরা আজকে শুরু করব হচ্ছে থমাস কিট। শেক্সপিয়ারের পূর্বে চমৎকার একটা নাটক লিখে বিখ্যাত হয়েছেন, একটা রিভেঞ্জ ট্র্যাজেডি লিখে, নাম হচ্ছে দ্য স্প্যানিশ ট্র্যাজেডি। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিগার্স ইন দ্য ডেভেলপমেন্ট অফ এলিজাবেথান ড্রামা। এলিজাবেথান ড্রামার মধ্যে যে খুব ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে স্প্যানিশ ট্র্যাজেডি, থমাস কিটের। এখন সেখানে আপনি যে ব্যাপারটা দেখবেন, প্রোটাগনিস্ট হচ্ছে হিরোনিমু। তো হিরোনিমু ইজ ম্যাড এগেন। এটা রিভেঞ্জ ট্র্যাজেডি এক ধরনের। দ্য স্প্যানিশ ট্র্যাজেডি প্রি শেক্সপিয়ারিয়ান ব্লাডি ড্রামা, যেটাকে আমরা প্রি শেক্সপিয়ারিয়ান ব্লাডি ড্রামা বলে থাকি আর কি। কেন? শেক্সপিয়ারের এক একটা নাটকে অনেকগুলো মৃত্যু দেখবেন। হ্যামলেটে দেখেন, হ্যামলেট মারা যায়, হ্যামলেটের বাবা মারা যায়, হ্যামলেটের মা মারা যায়, হ্যামলেট নিজে মারা যায়, নায়িকা মারা যায়, অসংখ্য মৃত্যু, ব্লাডি ড্রামা। ম্যাকবেথে দেখেন অনেক মৃত্যু। তাহলে শেক্সপিয়ারের পূর্বে যিনি এই ধরনের ড্রামা লিখেছেন ইংরেজি সাহিত্যে, ওনার নাম হচ্ছে থমাস কিট, এবং যার জন্য ওনাকে ফাদার অফ ইংলিশ রিভেঞ্জ ট্র্যাজেডি বলতে পারেন। ইংলিশ রিভেঞ্জ ট্র্যাজেডিটা তিনি শুরু করলেও ইতিপূর্বে কিন্তু রিভেঞ্জ ট্র্যাজেডিটা ইতালীয় নাট্যকার সেনেকা জনপ্রিয় করেছেন এই নাটকটাকে। তো এখন আমরা এই নাটকটা পড়বো, ওনার এটা বারবার পরীক্ষায় আসে। তাহলে থমাস কিডের যে বিখ্যাত নাটক, এটার নাম হচ্ছে স্পেনিশ ট্র্যাজেডি। এটাকে আপনি রিভেঞ্জ ট্র্যাজেডি বলতে পারেন, এটাকে বলতে পারেন প্রি শেক্সপিয়ারিয়ান ব্লাডি ড্রামা বলতে পারেন। শেক্সপিয়ারের পূর্বের বিখ্যাত নাট্যকার, শ্রেষ্ঠ নাট্যকার হচ্ছে ক্রিস্টোফার মার্লো, কিন্তু আপনি যদি শেক্সপিয়ারের পূর্বে আরো কাউকে কাউন্ট করতে চান তাহলে এটা হচ্ছে থমাস কিড। থমাস কিডের দ্য স্পেনিশ ট্র্যাজেডিকে আপনি কাউন্ট করতে হবে। তো স্পেনিশ ট্র্যাজেডিতে যেটা হচ্ছে যে এই হচ্ছে যে আমাদের নায়িকা ভ্যালেন্টেরিয়া প্রেম হয় আন্দ্রিয়া নামক একটা ছেলের সাথে। তো ভিলেন এই ছেলেটাকে হত্যা করে ফেলে। তখন নায়িকা একা, বড় একা হবে, কার সাথে দেখা কাউকে পাচ্ছে না। হয়ে গেল আরেকটা ছেলের সাথে দেখা, হুরিশিও নামক একটা ছেলের সাথে দেখা। এখন এই হুরিশিওর সাথে রঙ্গডঙ্গ করে, এটা সেটা করে, আমার খারাপ লাগে, ভিলেনেরও খারাপ লাগে, আমি নিজেকে কন্ট্রোল করেছি, ভিলেন নিজেকে কন্ট্রোল করে নাই, তাকেও হত্যা করে ফেললো। এই মুহূর্তে নায়িকা একা, বড় একা হবে, কার সাথে দেখা কাউকে পাচ্ছে না। হয়ে গেল নায়কের বাবার সাথে দেখা। কিন্তু নায়কের বাবার সাথে উল্টাপাল্টা কিছু হবে না। নায়কের বাবা হচ্ছে তিনি তার ছেলে হত্যার প্রতিশোধ নিবে, আর নায়িকা হচ্ছে তার নায়ক হত্যার প্রতিশোধ নিবে। অপরদিকে ভিলেনের সাথে আমাদের নায়িকার বিবাহ ঠিক হয়। ওই বিয়ের অনুষ্ঠানের মধ্যে কি করে তারা একটা নাটকের আয়োজন করে, ওই নাটকের মধ্যে সত্যি সত্যি একে অপরকে হত্যা করে ফেলে। এটা পরিণত হয় একটা রিভেঞ্জ ট্র্যাজেডিতে। সো রিভেঞ্জ তো বুঝেন, হত্যার প্রতিশোধ নেওয়া। আপনাকে চিমটি দিলে আপনি খামচি দেন, না পারলে কামড় দিয়ে বসেন, এটা হচ্ছে রিভেঞ্জ ট্র্যাজেডি। সো ইংলিশ লিটারেচারে এই রিভেঞ্জ ট্র্যাজেডিটা এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকগুলো রিভেঞ্জ ট্র্যাজেডি পড়বো। তাহলে এখান থেকে পড়ার প্রশ্ন হচ্ছে একটা, থমাস কিডের বিখ্যাত ট্র্যাজেডির নাম হচ্ছে দ্য স্প্যানিশ ট্র্যাজেডি। আপনি যদি আরো রিভেঞ্জ ট্র্যাজেডির কথা ধরেন বা আরেকজন চমৎকার নাট্যকারের কথা ধরেন, জ্যাকোবিয়ান পিরিয়ডে অনেকটা, জন ওয়েবস্টার, ওনার নাম হচ্ছে জন ওয়েবস্টার। উইলিয়াম শেক্সপিয়ারের মৃত্যুর পরে গ্লোব থিয়েটারের মালিকানা যিনি আসেন, ওনার নাম হচ্ছে জন ওয়েবস্টার। তিনি ওনার নাটকগুলো পছন্দ হওয়ার পিছনে একটা কারণ আছে। কারণ হচ্ছে কি, তিনি যে নাটক লিখেছেন সেখানে আমরা দেখতে পাই যে বিদ্রোহী নারী চরিত্র নিয়ে। পুরুষ শাসিত সমাজে জানেন পুরুষরা নারীদেরকে ডোমিনেট করেছে, এখনো করে। যেমন মনে করেন বাসার পুরুষদের কথা বলেন, তিনি বলবে যে তোমার হাতের রান্না ছাড়া আমার ভালোই লাগে না। সো এই যে ব্যাপারটা আছে, আপনাকে মোটিভেশন দিয়ে সারাদিন সারা বছর কিন্তু আপনার রান্নাটাও খাবে। একটা সময় পুরুষরা যখন বিভিন্ন ধরনের ধর্ম, অনেক অনেক ধর্মের তো নীতি নির্ধারক হচ্ছে পুরুষরা, পৃথিবীর সব ধর্ম তো আর মহাপুরুষরা বা স্রষ্টা তৈরি করেনি। কিছু কিছু ধর্ম কিন্তু মানুষ নিজের সুবিধার জন্য করেছে। যেমন আমি যদি সতীদাহ প্রথার কথা বলি, আপনারা চিন্তা করেন, তাহলে এটা কি কোনো মহিলা করেছে নাকি পুরুষ করেছে বলেন? যে জামাই মরলে বউ সাথে সাথে মরতে হবে, কে করেছে বলেন আপনারা? কারা করেছে এই নিয়মটা? স্যার, হিন্দুরা। আমি যেমন বলছি সতীদাহ পুরুষ প্রথা। না মহিলা, সে আসছে যে হিন্দুরা। পুরুষ মহিলার কথা নিয়ে আসছি আমি। সমাজ। আবার বলছে সমাজ করছে। সমাজে কি মেয়েরা আছে না? মেয়েরা কি চায় যে জামাই মরলে নিজে মরবে? ফাউল না অ্যান্সার। স্যার। এগুলো আমি কাদের পড়াই আসলে? পুরুষরা করেছে।
এবং আপনি রাজা বাদশারা দেখতেন যে নিজ গোত্র থেকে একটা বিয়ে করতো আর অকাজ কুকাজ করার জন্য অনেকগুলো দাস দাসী রাখতো, সকল ধর্মে দাস দাসী ছিল। সুলতান সুলেমান অনেকে দেখেন না, যেখান থেকে যে দাসীদের সাথে সম্পর্ক করে প্রচুর বাচ্চা কাচ্চা তাদের হচ্ছে। তো এটা পুরুষ শাসিত সমাজের একটা বৈশিষ্ট্য ছিল, পুরুষরা নিজেদেরকে খুব পাওয়ারফুল মনে করতো, তারা নিয়ম কানুন গুলো তৈরি করতো। এই সতীদাহ প্রথা বন্ধ হওয়ার পরে এখন বিধবা বিবাহ আসলো। সেটা হচ্ছে কি, যে বিধবা বিবাহ হচ্ছে যে বিধবাদের সাথে তারা ফষ্টিনষ্টি করতো কিন্তু তাদেরকে স্বীকৃতি দিত না। হ্যাঁ, প্রেম করার সময় মনে করেন যে আপনি একটা মেয়েকে যদি আহ, বলেন যে আমি তো আপনাকে পছন্দ করি, মেয়েটা বলবে আমার তো বাচ্চা আছে, বলে যে কি হয়েছে, বাচ্চা আছে, তারপরে তো আপনি কত কিউট কত সুইট, রঙ্গটঙ্গ করার জন্য অসুবিধা নেই, কিন্তু বিয়ের কথা বললেই দেখবেন এইগুলো কোন দিকে পালায়। তো আলটিমেটলি হচ্ছে যে এই সতীদাহ প্রথা, তারপর হচ্ছে বিধবা বিবাহ প্রথা, এগুলো কিন্তু পুরুষদের নিয়ম কানুন করা মানে তৈরি করা আর কি, ঠিক আছে। এখন আলটিমেট ঘটনাটা কি হলো, ঘটনাটা হলো যে এই পুরুষরা এগুলো নিজেদের সুবিধার জন্যই করেছে। তো বিদ্রোহী নারী চরিত্র হওয়া খুব টাফ। যেমন গতকালকে একটা ক্লাস নিচ্ছিলাম এনটিআরসি রিটেনের জন্য, যে মডার্ন ড্রামার একটা ক্যারেক্টারিস্টিক, তার মধ্যে একটা বললাম যে ফেমিনিজম, মেয়েদেরকে কেন্দ্র করে মেয়েদের নামে সাহিত্যকর্মী রচনা করা হয়নি। শেক্সপিয়ার তো পৃথিবীর শ্রেষ্ঠ নাট্যকার, ধরেন একটা নাটক দেখান যে মেয়েদের নামে নামকরণ করেছে, অথেলো করেছে, হ্যামলেট করেছে, হ্যাঁ ম্যাকবেথ করেছে, কিং লিয়ার করেছে, ওদিকে রোমিও এন্ড জুলিয়েট করেছে, ভালো কথা, কিন্তু ওদিকে শুধু কি জুলিয়েট নিয়ে করেছে? হ্যাঁ, অ্যান্টোনিয়ান ক্লিওপেট্রা করেছে, শুধু কি ক্লিওপেট্রা নিয়ে করেছে? সমাজ ব্যবস্থা খুবই ভয়ঙ্কর ছিল। পৃথিবীর শ্রেষ্ঠ নাট্যকারের তো কোনো মেয়ের নামে নাটক করতে করার সাহসটা সেই সময় কিন্তু পায়নি পুরুষ শাসিত সমাজে। তো এই যে পৃথিবীর যে সিস্টেম গুলো আসছে, আর খ্রিস্টিয়ানরা, আমরা আজকে পড়াবো তো প্যারাডাইস লস্ট, প্যারাডাইস লস্টে আপনি দেখবেন সেখানে কি করেছে, তারা খ্রিস্টিয়ান মনে করেন ঈদকে দোষারোপ করে দীর্ঘদিন খ্রিস্টিয়ানরাও এই ডেভেলপ কান্ট্রি যারা আছে নারীদেরকে ছোট করে খাটো করে রেখেছে, তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে আনটিল দ্য মডার্ন পিরিয়ড, এই মডার্ন পিরিয়ড আসার পূর্ব পর্যন্ত কিন্তু। তো আমরা দেখি যে সেই সমসাময়িক সময়ে একজন সাহসী যদি লেখককে দেখেন, তিনি হচ্ছেন জন ওয়েবস্টার। তিনি বিদ্রোহী নারী চরিত্র তৈরি করেছেন, বাট আনফরচুনেটলি এই নারী কিন্তু আর বেঁচে থাকে না। যেমন আমাদের বঙ্কিমের সাথে একটু কম্পেয়ার করে বলি, বঙ্কিম কিন্তু বিধবা বিবাহ পছন্দ করতেন না। বঙ্কিমের উপন্যাসের নায়িকা কিন্তু বিধবা, তিনি এক একটা বিধবা তৈরি করতেন ধ্বংস করার জন্য। তার নায়িকাগুলো বিধবা এত সুন্দর এত কিউট হবে, নায়ক পাগল হয়ে যাবে আর নায়ক তার সাথে প্রেম হবে, ওই নায়কের এবং নায়িকার 12টা বাজায় ফেলবে। তার মানে দেখেন, আমাদের রবীন্দ্রনাথকে তো শ্রেষ্ঠ মনে করেন যে সাহিত্যিক ধরে থাকেন আপনারা। এই রবীন্দ্রনাথের হৈমন্তীর কথাই চিন্তা করেন, মুক্তি দিয়েছে কিভাবে? মৃত্যুর মাধ্যমে। শরৎচন্দ্রের উপর তো কোনো উপন্যাসিক হতে পারে না বাংলা সাহিত্যে। হ্যাঁ, অনেকে সমরেশকে গুরুত্ব দিবেন, সমরেশকে আমার খুব একটা পড়া হয়নি। আমি শরৎবাবু দিয়ে যখন সাহিত্য পড়া শুরু করেছি, বাংলা সাহিত্যের কাউকে পড়ে আর আমি মজা পাইনি। আপনি শরতের সাহিত্যকর্ম, আমি ইন্টারমিডিয়েটে থাকতে সকল সাহিত্য শরতের পড়েছি, আমি শেক্সপিয়ারের 37টা নাটক ইন্টারে থাকতে পড়েছি। সো আমি তো নজরুল কিংবা রবীন্দ্রনাথের উপন্যাস পড়ে সেই মজাটা আমি পাবো না। নৌকাডুবি মুভি দেখে যতটা মজা পেয়েছি, কিন্তু পরে কিন্তু ততটা মজা পাওয়া কিন্তু খুব টাফ হয়েছে। সো এই যে বিদ্রোহী নারী চরিত্র তৈরি করা, যুগে যুগে ধর্মের কারণে হোক বিভিন্ন কারণে হোক নারীদেরকে দমিয়ে রাখা হয়েছে, এখনো রাখা হচ্ছে। এখন মনে করেন কোটা দিয়ে নারীদেরকে ঘর থেকে বের করা হচ্ছে। এত সহজে কি বের করা সম্ভব হচ্ছে নাকি? আপনি শিক্ষকতায় বলেন নারী কোটা দিচ্ছে, বিসিএস এ বলেন একটা অঘোষিত একটা সিস্টেম কিন্তু থাকবে, প্রত্যেকটা সেক্টরে কম বেশি নারী থাকবে। একটা ছোট্ট ঘটনা বলি বুঝতে পারবেন। ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইএমএল এর প্রধানের কথা বলি, ডক্টর সাইদুর রহমান স্যারের কথা। স্যার একটা প্রজেক্ট করবে, তো বিদেশি প্রজেক্ট জমা দিল সব পুরুষ দিয়া, রিজেক্ট করে দিল, বেটা এই তোর এখানে কোনো নারী নাই। একটা নারী ফিল্ড ওয়ার্কে যেতে পারবে না, তারপরেও বাধ্যতামূলক রাখতে হবে, কোটায় বা কোনো না কোনো সিস্টেমে রাখতে হবে। স্কলার নারী নাই আছে, তাদেরকে পেট্রোনাইজ করলে হয়, কিন্তু না, ঘর থেকে বের করার যে চক্রান্ত সারা বিশ্ব পৃথিবী করেছে। যেমন বাংলাদেশের কথাই ধরেন না, এসএসসি পাশে নারী শিক্ষিকা নিয়োগ হয়েছে, ইন্টার পাশে হয়েছে, এখনো কোটা সিস্টেম হচ্ছে। আপনাদেরকে এখন কোটা দিয়ে সিস্টেম দিয়ে বের করার চেষ্টা করা হচ্ছে। তো এত সহজে পুরুষরা নারীদের অধিকার কিন্তু দেয়নি। আমার কথা সহজ কথা ছিল, নারীদেরকে যদি সম্পত্তির ভাগটা যদি সাথে সাথে দিত, যেমন জামাই থেকে যা পাবে কিছুই পায় না, মরার পরে সামান্য একটু পায়। সো অর্থনৈতিক স্বাধীনতা, অনেক অনেক স্বাধীনতাই কিন্তু নারীদেরকে দেওয়া হয় না। এই বিদ্রোহী চরিত্র যুগে যুগে অনেকেই লিখেছে, তিনিও যে লিখেছে এত সাহসী না। লিখার পর তার নায়িকা দুটাকে কিন্তু মেরে ফেলতে হয়েছে, কারণ সমাজ ব্যবস্থা তো খুব টাফ একটা ব্যাপার ছিল। এখন জন ওয়েবস্টার কি করলো, রিভেঞ্জ ট্র্যাজেডি লিখেছে, কিন্তু রিভেঞ্জ ট্র্যাজেডির মধ্যে চমৎকার যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে বিদ্রোহী নারী চরিত্র, সেই জিনিসটাকে তিনি তুলে ধরেছেন। যেমন ধরেন তিনি লিখেছেন দ্য হোয়াইট ডেভল, ডাচেস অফ মালফি। হোয়াইট ডেভলে ধরেন যে ভিক্টোরিয়ার চরিত্রের কথা ধরেন, সে বিধবা, তার থেকে অনেকে সুবিধা নেবে কিন্তু স্বীকৃতি দিবে না সমাজ। সমাজ কিন্তু অনেক নারীর সুবিধা নেবে, যেমন রান্না বান্না থেকে শুরু করে সুবিধা অনেকগুলো কিন্তু পুরুষরা নেবে, কিন্তু স্বীকৃতি দেওয়ার ব্যাপারে কিন্তু খুব খবর আছে। হ্যাঁ, দুই চারজন বিদ্রোহী নারী আছে বা নষ্ট আছে, সেটা ভিন্ন ব্যাপারে কথা বলি, মেজরিটির কথা বলছি আমরা। গ্রাম থেকে শহর পর্যন্ত যেই কমন যেই অ্যাসপেক্টটা আছে নারীদের, সেটার কথা বলছি। কারণ বর্তমানে ছেলেরা আবার বলবে ডিভোর্সটা নারীরা বেশি দেয়। এতদিন তো তাদেরকে ডোমিনেট করেছে, এখন প্রতিবাদী হলেই তোমরা
ডিভোর্স দোষটা দেওয়া হয় নারীদের উপর, এরকম অনেকগুলো অ্যানালাইসিস আছে, সেটা আপনারা দেখবেন। হোয়াইট ডেভিল মানে হচ্ছে যে সাদা শয়তান, দেখতে নম্রভদ্র কিন্তু ভিতরে ভিতরে শয়তান। তো এই শয়তানিটা হয়তো পুরুষ মহিলা অনেকের মধ্যেই থাকবে, কিন্তু এখানে ভিন্নভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে। মূলত জন ওয়েবস্টার থেকে এখন আমাদের বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসেনি। প্রথম প্রশ্নটা যদি আসে, আসবে হচ্ছে ডাচেস অফ মালফি, এটা আসবে ডাচেস অফ মালফি, যেটা এটা। তো ডাচেস অফ মালফির ঘটনাটা বললে আপনারা বুঝতে পারবেন বিদ্রোহী চরিত্রটা কিভাবে। অল্প বয়সে বিধবা হয়েছে, তখন ভাইয়েরা বললো যে তুমি আর বিয়ে করার দরকার নাই, তো বিয়ে না করলে কি সম্পত্তিগুলো ভাইয়েরা পাবে না? নারীদেরকে যে ডোমিনেট করার সিস্টেমটা, সেটাই করা হচ্ছে। কিন্তু এই মেয়ে তার যে রাজকর্মচারী আছে অ্যান্টনিওকে বিয়ে করলো, বাচ্চা নিয়ে গেল, কিন্তু ভাইয়েরা একটা স্পাই নিয়োগ করলো, স্পাইয়ের নাম হচ্ছে যে বসুলা। স্পাইটা নিয়োগ করলো। তো সে বসুলাকে বলো যে বসুলাকে যে কথাটা বললো যে তুমি একটা কাজ করো, আমাদের সিস্টাররা তো আমাদের কথা শুনে না, তুমি যাও গিয়ে তাকে হত্যা করে ফেলো, এরকম একটা ব্যাপার। সো বসুলা গিয়ে কি করলো, সে ভাইদের কথা, অ্যান্টোনিও আছে, সরি ফার্ডিনান্ড কার্ডিনাল আছে, তাদের কথা গিয়ে সে হত্যা করলো ডাসেসকে, ডাসেসের সন্তানকে হত্যা করলো। তো এখন পরে বুঝতে পারলো যে তাকে দিয়ে ষড়যন্ত্র করিয়ে হত্যা করা হয়েছে, তখন সে আবার হত্যার প্রতিশোধ নিল। সো এইটা হচ্ছে যে এই বসুলা হচ্ছে এমন একটা চরিত্র, সেই ভিলেন সেই হচ্ছে নায়ক। তো তাকে বলা হয় যে ভিলেনাস হিরো বলা হয়। আপনারা মাঝে মাঝে দেখবেন যে মেয়েরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এরকম, আমি তোমাকে নিয়েও থাকতে পারি না, আমি তোমাকে ছাড়াও থাকতে পারি না, আই কান্ট লিভ উইথ ইউ এন্ড উইদাউট ইউ। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, সেই ভিলেন সেই হচ্ছে কি মানে হিরো আপনার জীবনে। তো বসুলা এমনই একটা চরিত্র ক্রিয়েট করেছে জন ওয়েবস্টার, যতগুলো চরিত্র ক্রিয়েট করা আছে ইংরেজি সাহিত্যের মধ্যে। একটা ব্যান জনসন একটা করেছিল, আমরা আজকে পড়বো কিনা, হ্যাঁ আজকে আমাদের ব্যান জনসন আছে। এই ব্যান জনসন একটা তৈরি করেছিল, সেটা হচ্ছে যে আপনার উম মস্কা, পিকুলিয়ার টাইপের, মাস্টারের জন্য জীবন দিয়ে দেয় কিন্তু সেই আবার 12টা বাজায়। এই বসুলা হচ্ছে এমনই একটা চরিত্র, সে দুইটা পক্ষেরই মূলত হচ্ছে যে কাজগুলো করে। তো এই ব্যাপারটা হচ্ছে যে আপনার গুরুত্ব পায়, বসুলা একটা স্পাই, সেটাকে আমাদের গুরুত্ব দিতে হয়। তো আমরা সোফার যতটুকু ডিসকাশন করেছি ক্লাসের শুরুর অংশটা, সেটা হচ্ছে যে ইংরেজি সাহিত্যের আমরা 4টা রিভেঞ্জ ট্র্যাজেডির কথা বললাম। হ্যামলেট আমরা লেকচার 1-এ পড়েছি, আজকে আমরা পড়লাম থমাস কিডের স্পেনিশ ট্র্যাজেডি পড়লাম, আমরা জন ওয়েবস্টারের ডাচেস অফ মালফি, এবং আমরা হোয়াইট ডেভিল পড়লাম। এগুলো হচ্ছে আমাদের রিভেঞ্জ ট্র্যাজেডি। আর ইউনিভার্সিটি উইটস কোন কোন ইউনিভার্সিটির, অক্সফোর্ড কেমব্রিজ। যারা নতুন জয়েন করেছেন তাদেরকে বলি, আমরা যেটা করি, কিছুক্ষণ পড়ি, কিছুক্ষণ পড়ালেখা করার পরেই কিন্তু আমরা কোশ্চেন সলভ করি। কারণ ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রিলিমিনারি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে প্রশ্ন কিভাবে আসবে সেটা আপনাকে জানতে হবে। এখন পরীক্ষা কিভাবে প্রশ্ন আসবে সেটা না জানলে তো আপনি পড়ালেখা করে কিছু করতে পারবেন না। তো আপনাকে এখন প্রশ্ন সলভ করতে দিব, আপনি হচ্ছে সেটা দেখবেন। তাহলে এতক্ষণ যে আলোচনা করেছি, আলোচনা থেকে কিছু আপনার যদি গ্যাপও থাকে, আপনার এটা ফুলফিল হয়ে যাবে আর কি, মানে গ্যাপটা ফুলফিল হয়ে যাবে। আর যারা এখনো আমার সাহিত্যের বইটা কিনেন নাই, মিরাকল বিসিএস ইংলিশ লিটারেচার, সেটা কিনে ফেলবেন আপনারা, ঠিক আছে? আমরা উম, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমাকে বলেন, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আপনারা আনসার করবেন, হ্যাঁ। প্রথমে শিটে আনসার করবেন, নিজেদের মতো করে আনসার করবেন, পরে আমি আনসারটা বললে আপনি মিলিয়ে নেবেন কয়টা হয়েছে। 1 থেকে 5 পর্যন্ত প্রথমে দেখেন।
শেষ হয়েছে, আনসার দিব? জি স্যার, আর এই আনসার। 13টাই তো। আচ্ছা, চলেন। Who among the following is included in university weeds but did not study at university? আমরা জানি থমাস কিডের কথা আমরা বলেছিলাম, হ্যাঁ, থমাস কিড। এন্ড দেন হচ্ছে রিভেঞ্জ ট্র্যাজেডি, কোনটা রিভেঞ্জ ট্র্যাজেডি নয়, সেটা হচ্ছে ডক্টর ফস্টাস। হোয়াইট ডেভল, ডাচেস অফ মালফি এবং স্পেনিশ ট্র্যাজেডি, হ্যামলেট, এগুলো হচ্ছে আমাদের রিভেঞ্জ ট্র্যাজেডি। স্পাই কে ছিল? বসুলা। আচ্ছা, গ্লোব থিয়েটার প্রতিষ্ঠা করেছে কে? জন ওয়েবস্টার। ইউনিভার্সিটি উইটস হচ্ছে জর্জ সেইন্সবেরি। ইউনিভার্সিটি উইটস আসলে বেসিকলি মানে ইউনিভার্সিটি উইট কথাটা ব্যবহার করেছে জর্জ সেইন্সবেরি, আর নাট্যকার ছিল। কোন কোন ইউনিভার্সিটি ছিল? অক্সফোর্ড এবং কেমব্রিজ ইউনিভার্সিটির ছিল। আর ব্লাডি ড্রামা আমরা বলি কোনটাকে? স্পেনিশ ট্র্যাজেডিকে। আসলে শেক্সপিয়ার মূলত ইংরেজি সাহিত্যে এরকম মারাত্মকভাবে মারামারি কাটাকাটি কাহিনীগুলো নিয়ে এসেছে। ইতিপূর্বে ইংরেজি সাহিত্যে এরকম ভয়ঙ্কর অবস্থা ছিল না, তবে শেক্সপিয়ারের পূর্বে যিনি কিছুটা দেখিয়েছেন তিনি হচ্ছেন জন ওয়েবস্টার। ইউনিভার্সিটির কারা ছিল? আমরা জন লিলিয়ান রবার্ট গ্রিনের কথা বলতে পারি। Who wrote the Spanish Revenge Tragedy? তো রিভেঞ্জ ট্র্যাজেডি কে লিখেছেন? থমাস কিড, ফর দ্য ফার্স্ট টাইম ইন ইংলিশ লিটারেচার। এর পূর্বে ইতালীয় নাট্যকার সেনেকা আমরা দেখেছি রিভেঞ্জ ট্র্যাজেডির কথা। আর এলিজাবেথান পিরিয়ড 1558 থেকে 1603। দ্য স্পেনিশ ট্র্যাজেডি, তো স্পেনিশ ট্র্যাজেডিটা বেসিক্যালি কার আমরা জানি? স্পেনিশ ট্র্যাজেডি হচ্ছে থমাস কিডের। অ্যান্ড দেন জ্যাকোবিয়ান পিরিয়ড হচ্ছে আমাদের 1603 থেকে 1625। তো আমাকে বলেন যে কারা হচ্ছে যে আপনার 13 থেকে 13 পেয়েছেন? 13 থেকে 13 পেয়েছেন কারা, আমাকে বলেন। এগারো পেয়েছেন। কোনোটাই কি সমস্যা আছে? নাই স্যার না? ছোট করলে অ্যান্সার গুলো একটু আবার দেখতাম স্যার, আমি একটু প্রবলেম ছিল। ছোট করবো একটু না? ওকে, আমরা তাহলে এখন আমাদের ক্লাস শুরু করছি। হ্যাঁ, ফুল মার্কস পেতে হবে, আর একটু মনোযোগ দিবেন। হ্যাঁ, আমরা পড়বো হচ্ছে যে যদি ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ নাট্যকার চিন্তা করেন শেক্সপিয়ার, শেক্সপিয়ারের জন্য রাস্তাটা তৈরি করেছেন ক্রিস্টোফার মার্লো। এই জন্য ক্রিস্টোফার মার্লো সম্পর্কে বলা হয় নো মার্লো নো শেক্সপিয়ার, এই ধরনের কথা প্রচলিত আছে। মার্লো নাই মানে কি শেক্সপিয়ার, শেক্সপিয়ার গ্রেটেস্ট, সেটা নিয়ে আমরা কোনো ডাউট করি না। তো ওনার রাস্তাটা কিছুটা তৈরি করে দিয়েছেন যিনি, ওনার নাম হচ্ছে কি? ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লো জন্মগ্রহণ করেছেন ক্যান্টারবারিতে, শুমেকারের ফ্যামিলিতে তিনি ছিলেন। অ্যান্ড আমরা যেটা দেখি যে তিনি গভর্নমেন্টের স্পাই হয়েছেন, কেমব্রিজ থেকে পড়াশোনা করেছেন, লিডার ছিলেন ইউনিভার্সিটি উইটসদের। শেক্সপিয়ারকে পাত্তা দেওয়ার সময় নেই। শেক্সপিয়ার হ্যাড নো ইউনিভার্সিটি এডুকেশন, হি ওয়াজ এ স্টুডেন্ট অফ গ্রামার স্কুল অ্যান্ড হি ইজ পপুলারলি নোন এজ এ স্মল ল্যাটিন অ্যান্ড লেস গ্রিক। শেক্সপিয়ার সম্পর্কে এই ধরনের কথা প্রচলিত আছে। এই যে মার্লো আছে এডুকেটেড স্কলার, লিডার and a part of the government also, but he was stabbed to death at the age of 29 years for different reasons. Somehow he is thought to be an atheist. মনে করা হয় তিনি হয়তো অ্যাথিস্ট ছিলেন, হোমোসেক্সুয়াল, অনেকগুলো ব্যাপারের সাথে জড়িত ছিলেন। এই ধরনের অনেকগুলো অজুহাত বা কথা আছে ওনাকে হত্যা করা হয়। মৃত্যুর সঠিক কারণ আমরা জানি না। The reason behind his death is unknown, but he died on May 13th, 1593. So Elizabethan period. Christopher Marlowe belongs to Elizabethan period, a great playwright of Shakespeare's time and famous for his blank verse. And you know what is blank verse? Blank verse means having no rhyming at, মানে কোনো অন্তমিল থাকে না blank verse। তো blank verse কোনটা? যেটার অন্তমিল থাকে না সেটাকে আমরা blank verse বলি। And blank verse is not introduced by Marlowe in English literature. Earl of Surrey and some other famous writers are actually responsible for introducing this in English literature. But if you consider who made these blank verse,
actually famous, that should be the Christopher Marlowe. And Milton, Shakespeare, some famous writers followed Christopher Marlowe. বাংলা সাহিত্যের কথা যদি ধরেন, আপনার মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে অমিতাক্ষর ছন্দের জন্য বিখ্যাত। তো অমিতাক্ষর মানে কি, অমিল, অক্ষরের কোনো মিল নাই, সেটাকে বলা হয় অমিতাক্ষর ছন্দ, হ্যাভিং নো রাইমিং অ্যান্ড অন্তমিল না থাকার যে ব্যাপারটা থাকে সেটা। তো মার্লো এত চমৎকার ভাবে লিখেছেন। লিরিক পড়াই থেকে আমরা বলেছিলাম, ছেলেটি বাদাম ছিলিত, মেয়েটি বাদাম গিলিত, একদিন বাদাম শেষ, মেয়েটি নিরুদ্দেশ, ছেলেটি সব শেষ। এই যে লিরিকের এগেনস্টে যেটা হচ্ছে, সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স। ওকে, 29 বছর বয়সে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয় ওনাকে। উনি প্রিডিসেসর অ্যান্ড কন্টেম্পোরারি, শেক্সপিয়ারের পূর্ববর্তী এবং সমসাময়ী লেখক আপনি ধরতে পারেন ক্রিস্টোফার মার্লোকে। মার্লো ইজ ফেমাস ফর ডিফারেন্ট রিজনস, অ্যান্ড ইউ ক্যান কনসিডার মার্লো দ্য ফাউন্ডার অফ ইংলিশ ড্রামা, ট্রু ফাউন্ডার অফ ইংলিশ ড্রামা ট্রাজেডি। সো ট্রাজেডির কথা বলেন আর ফাউন্ডারের কথা বলেন, মার্লোর কথাটা আসবে করে ফিরে বেশি। What about the literary trend of Marlowe? Marlowe actually was not so famous like Shakespeare, because Shakespeare wrote in the thought of universality, but Marlowe wrote on the focuses of power, different types of powers. It can be knowledge power, commercial power, shaitanic power, and different strata of powers. পাওয়ারের বিভিন্ন ধরনের ব্যবহার নিয়ে তিনি লিখেছেন। তো ফেমাস রিভেঞ্জ ট্রাজেডি, বা ফেমাস ট্রাজেডি, রিভেঞ্জ ট্রাজেডি না, ফেমাস ট্রাজেডি অফ রিচ জু অফ মাল্টা, আমরা যেটা থেকে ইন্সপায়ার্ড হয়ে শেক্সপিয়ার লিখেছিলেন দ্য মার্চেন্ট অফ ভেনিস। তো বিভিন্ন ধরনের পাওয়ারের কথা দেখবো, আমরা একটু একটু করে পড়ি চলেন। প্রথমে কথা বলি তৈমুরের কথা, টেম্বলিন দ্য গ্রেট। সো টেম্বলিন, লাইক মার্লোস আদার প্লেস, portrays an arrogant, unapologetically ambitions. সো মার্লো রাখাল বালক থেকে সারা বিশ্বকে কিভাবে ডোমিনেট করতে চায়, সেই ব্যাপারটা এখানে দেখেছে। অনেকটা চিন্তা করতে পারেন, মার্লোর প্রতিচ্ছবি হচ্ছে টেম্বলিন দ্য গ্রেট, তৈমুর। মার্লো যেমন সুমেকারের ছেলে থেকে বিশাল বড় হওয়ার চিন্তা, তেমনি তৈমুরের কথাও বলা হয়েছে। তৈমুর সম্পর্কে অনেক কথা প্রচলিত আছে। ভারতের নায়িকা কারিনাকে চিনেন, কারিনার ছেলের নাম তৈমুর রাখার কারণে সমালোচনা করা হয়েছে। কেন? এই তৈমুর হচ্ছে যে সেই ভয়ঙ্কর ব্যক্তি, যিনি মানুষের সাথে প্রতারণা করে বিভিন্নভাবে সারা বিশ্ব দখল করতে গিয়েছে, চীনের কাশগড় পর্যন্ত আক্রমণ করেছে। সো একটা বিলেন যে অনেক ধ্বংসাত্মক ব্যাপার, অনেক মানুষকে ধ্বংস করেছে, তার নামে কেন নামকরণ করা হবে নিজের ছেলের? এটা নিয়ে কারিনাকে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে। কিন্তু তৈমুর শব্দের অর্থ তো হচ্ছে সিংহ পুরুষ, বীর পুরুষ, সেটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। তৈমুর নিয়ে অনেক কথা প্রচলিত আছে। রাশিয়ার স্টেলিন তৈমুরের লাশটা দেখতে চায়, তো যখন তার কফিনটা উঠানো হয়, অনেক গবেষণা করে লাশটা খুঁজে বের করলো। কফিনের উপরে লেখা ছিল, আমাকে জাগ্রত করুন, আমাকে জাগ্রত করলে আমার থেকে ভয়ঙ্কর কাউকে জাগ্রত করবো। আরেকজন ভয়ঙ্কর ব্যক্তির আবির্ভাব হয়েছিল সে সময়, হিটলার। আমাদের মুঘল সাম্রাজ্যের কথা জানেন, তাদের পূর্বপুরুষ হচ্ছে চেঙ্গিস খান এবং তৈমুর, পৃথিবীতে যারা ভয়ঙ্কর ব্যক্তি আছে তাদের মধ্যে একজন। সো পৃথিবীর যে দুর্ধর্ষ ব্যক্তিগুলো যারা অসংখ্য মানুষকে হত্যা করেছেন, তাদের একটা প্রতিচ্ছবি তৈমুরকে দিতে পারেন আপনি। এই যে পাওয়ার, মানে হাই অ্যাম্বিশনস অফ কন্ট্রোলিং পাওয়ার, সেটার কারণে কিন্তু পতন হয়েছে, এবং এটা একটা ট্রাজেডি। জু অফ মাল্টার কথা যদি বলি, মার্চেন্ট অফ ভেনিসের কথা, অ্যান্টনিও শাইলক, শাইলক চরিত্রটা নেওয়া হচ্ছে বারাবাস চরিত্র থেকে। সেখানে সে হাই ইন্টারেস্ট নেয়। এখানে একটা কনফ্লিক্ট আছে হিন্দু এবং জুইশ এবং খ্রিস্টিয়ানদের মধ্যে একটা কনফ্লিক্ট আছে, রিলিজিয়াস কনফ্লিক্টও এখানে তুলে ধরা হয়েছে। আপনি টাকা নিতে পারবেন, কিন্তু সময় মতো টাকা না দিলে সে হচ্ছে বেশি ইন্টারেস্ট নেবে। তো আমাদের অ্যান্টনিও যখন টাকা নিতে চায় শাইলকের কাছ থেকে, বলে যে তুমি তো হচ্ছে একজন খ্রিস্টিয়ান, আর জু তো মানে ইহুদি, তো ইহুদি আর খ্রিস্টিয়ানদের মধ্যে যে বিশাল একটা দ্বন্দ্ব আছে, তোমার কাছ থেকে আমি সময় মতো টাকা নিব না। আমি কি করব, তুমি যদি সময় মতো না দিতে পারো, তাহলে আই উইল কাট আ পাউন্ড অফ ফ্লেশ ফ্রম ইউর বডি, তোমার বডি থেকে 1 পাউন্ড মাংস কেটে নিব। যেই কথা সেই কাজ। সময় মতো টাকা দিতে পারে না, এখন বলছে কি যে মাংস কেটে নিবে। তো পর্ষিয়া বিচারক সাজে এসে বসলো যে ঠিক আছে, মাংস নিবা ভালো কথা, কিন্তু রক্তপাত ঘটানো যাবে না। এই যে মানে একটা সিস্টেম করে তাকে, তার পতনটা হলো কমার্শিয়াল পাওয়ার অ্যাবিউজ করার কারণে। সেটাই হচ্ছে যে আপনার কি, যে এক ধরনের পাওয়ার, জু অফ মাল্টা। আর শেক্সপিয়ার লিখেছেন মার্চেন্ট অফ ভেনিস, মার্চেন্ট অফ ভেনিস লিখেছেন। সো আলটিমেটলি যেই ব্যাপারটা এখানে দাঁড়ালো, সেটা হচ্ছে যে আপনার শেক্সপিয়ার যে ইন্সপায়ার্ড ফ্রম দ্য ডিফারেন্ট রাইটার্স, এগুলো আপনি একটু পড়লে কিন্তু পেয়ে যাবেন। শেক্সপিয়ার, হাউ শেক্সপিয়ার ইজ ইন্সপায়ার্ড ফ্রম। ডক্টর ফাস্টাস, শিক্ষিত মানুষ। আজকে বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে আপনাদের মতো শিক্ষিত মানুষের কারণে। অনেকে বিসিএস ক্যাডার হবেন, সরকারি বাড়ি গাড়ি নারী লুটেপুটে খাওয়ার জন্য হবেন। আজকে তৈরি হয়েছে বেনজির, আজকে জামালপুরের ডিসি তৈরি হয়েছে, পুলিশ ক্যাডারের প্রথম সাকলাইন তৈরি হয়েছে। হ্যাঁ, সো এরকম অনেক স্কলার যারা নিজের সুবিধার জন্য রাষ্ট্রটাকে বিক্রি করে দিচ্ছে,
ধ্বংস করে ফেলছে। সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যান, ভালো মানুষের সংখ্যা আছে, কিন্তু একজন শিক্ষিত মানুষ তো ভালো হওয়াটাই স্বাভাবিক ছিল, কিন্তু খারাপ মানুষের সংখ্যাটা মনে হয় ভালো মানুষকে ছাড়িয়ে যাবে, এমন একটা ভয়ঙ্কর অবস্থা হয়েছে। যাই হোক, ডক্টর ফ্রস্টাস জার্মানির পণ্ডিত, স্কলার, সব জানি, বাট হি ইজ নট হ্যাপি। হি ওয়ান্টস মোর এন্ড মোর পাওয়ার, হি ওয়ান্টস অ্যাবসলিউট পাওয়ার জাস্ট লাইক গড। স্রষ্টার মতো সে অসম্ভব ক্ষমতা চায়। সে মানুষের যে ক্ষমতার একটা লিমিটেশন আছে সেটা সে মানতে চায় না। সে রেনেসান্স পিরিয়ডে ইন্সপায়ার্ড হয়ে সে অনেক কিছু জানতে চায়, ধ্বংস করে দিতে চায়, সে নিজের খেয়াল খুশি মতো করতে চায়, ধর্মকে অস্বীকার করে। পেয়ে গেল, তিনি শয়তান হয়ে গেলেন, শয়তানের সাথে চুক্তি করলেন লুসিফারের সাথে। মেফিস্টোফেলিসের সহযোগিতা, যা মন চায় তাই করতে পারেন। হি ইজ নট হ্যাপি। তার থ্রাস্ট ফর পাওয়ার nobody can control except শয়তান, লুসিফার হিমসেলফ। লুসিফার ছাড়া, শয়তান ছাড়া কেউ পারছে না। তিনি অনেক ক্ষমতা পেলেন, কিন্তু কোনো অবস্থাতে তিনি কি করতে পারলেন না, এটাকে ডোমিনেট মানে কন্ট্রোল করতে পারলেন না, এবং তার পতন হয়ে গেল। এই যে ক্রিস্টোফার মার্লুর যে স্ট্র্যাটেজি আছে, ক্রিস্টোফার মার্লুর যে স্টাইল আছে বর্ণনা করার, সেটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। মার্লু কি কাজটা করছে? মার্লু আপনার এক একজনকে পাওয়ার দিচ্ছে, দিয়ে ধ্বংস করছে। অনেক সময় ক্ষমতা দেওয়া হয় ধ্বংস করার জন্য। আজকে মাঝে মাঝে মনে করেন, আমরা ছাগলকাণ্ডের কথা যদি বলি, মতিউরের কথা যদি ধরি, তার মেয়েও বলতেছে যে আমিও তোমাকে ছাড়বো না, কারণ সে তো 2 বিয়ে করেছে। মেয়েকে লন্ডনে বা কানাডায় পড়াচ্ছে, অনেক টাকা পয়সা খরচ করছে, ছেলে 15 লাখ টাকার ছাগল কেনার জন্য বায়নাও করতে পারছে, কিন্তু দিন শেষে তো এখন সমাজ বুঝে ফেললো তোমার বাবা বিসিএস ক্যাডার হয়েছে কি পরবর্তী আসলে দেশটাকে লুটে পটে খাইতে। আমি কখনো ভাবি না এরকম। আমি জানি যে এরকম ঘটনাটা ঘটবে। বিসিএস এর প্রতি মানুষের ক্রেজ কেন? কারণ অবৈধ সুবিধার জন্য, বৈধ সুবিধার জন্য না। বৈধ সুবিধা পাওয়ার জন্য কেউ এটা করেই না। শিক্ষা ক্যাডার তো কেউ আপনারা দিবেনও না, লাস্টে দিবেন। আপনি দিবেন অ্যাডমিন, ফরেন পুলিশ, যেখানে পাওয়ার আছে দিবেন। কেন? আপনি সবচেয়ে মেধাবী, আপনি প্রথমে শিক্ষা ক্যাডার দেন না? এটা নাই বললেই চলে, পার্সেন্টেজটা খুবই খুবই কম, কারণ এখানে তো পাওয়ার নাই। তার মানে সকল শিক্ষিত লোক কিন্তু সমাজের সিস্টেম দ্বারা কিন্তু পরিচালিত। তার মানে প্রকৃত শিক্ষিত বলা যাবে না। আমার অসংখ্য স্টুডেন্ট আছে খুবই স্কলার, যেগুলো আমার ফরেন ক্যাডার হয়েছে, অ্যাডমিন ক্যাডার হয়েছে, আবার যেগুলো ইনফরমেশন ক্যাডার হয়েছে, মেয়ে অনেকগুলো আবার অ্যাডমিন ক্যাডার হয়েছে। মেয়েদের তো অনেক সুবিধা। তারা চাইলে কিন্তু অনেক চমৎকার শিক্ষক হতে পারতো, পুরো দেশ চেঞ্জ করে ফেলতে পারতো। তার মানে কি? আপনার নিয়তে তো খারাপ। আপনি এডমিন ক্যাডার হবেন, পুলিশ ক্যাডার হবেন, অনেক ক্ষমতা পাবেন, শিক্ষক হলে বেস্ট টিচার আপনি হতে পারতেন, হবেন না তো? নিয়তটাই তো খারাপ। তো যে কথাটা বলছি, এখন সমাজে আহ গালাগালো করছে। এখন বিসিএস ক্যাডার যে প্রচুর লেখাপড়া করছেন, দুদিন বলবে তুমি তো নেক্সট বেঞ্জির হতে যাচ্ছ, মতিউর হতে যাচ্ছ, সাকলাইন হতে যাচ্ছ, তুমি তো জামালপুরে ডিসি হতে যাচ্ছ। কারণটা হচ্ছে কি, শিক্ষিত মানুষ থেকে এটা আশা করি না। তারা 90% ভালো হবে, আর তারা 90% যখন খারাপ হচ্ছে, তখনই সমাজ কিন্তু গালি হিসাবে ব্যবহার করা শুরু করে দিয়েছে। যেমন যারা ক্যাডার হতে পারছে না বা পারে না, তারা এখন আপনাকে গালি দেওয়ার একটা সুযোগ পেলো। আমার এক স্টুডেন্ট মনে করেন এখন এই যে রেল চলাচলের যে ব্যবস্থা, লাস্ট যে প্রধানমন্ত্রী যে চুক্তি হলো, এগুলোকে ডিফেন্ড করার জন্য বিসিএস কারা হয়েছে, ফেসবুকে লিখছে। আর যে পারছে না, যে কথা বলতে পারে না, সেও বলছে তুমি তো নেক্সট বেঞ্জির হবা। কতটা হার্ট হতে পারে! আমার আজকে এক স্টুডেন্ট বলতেছে যে কয়, ভাই আমি অনেক পড়লে আমার ফ্যামিলি লোকজন আমাকে এরকম খোঁচা মেরে কথা বলে, তুমি তো নেক্সট এটা হবা। তাহলে কোথায় নিয়ে গেছে? এই যে পূর্বপুরুষদের কর্মকাণ্ডের কারণে এই অপবাদটা নিতে হবে। যেমন পূর্বপুরুষরা যে পাপ করেছে অনেকগুলো বিয়ে করে, এই দায়ভার গুলো আমাদের মতো ভালো ছেলেগুলোকে নিতে হয়। মেয়েরা কি পারে না আমাদের ক্ষমা করে দিতে? কিন্তু তারা ক্ষমা করবে না, তাদের এত বিশাল মহৎ ক্ষমা করার মন কিংবা আছে? এই যে আজকে কিছু কিছু বিসিএস ক্যাডারের দুর্নীতির কারণে সকল শিক্ষিত মানুষ গালি খাবে। যে পারবে না এতদিন, সেও কিন্তু কথাটা বলবে। আপনার হয়তো অনেক ক্ষমতা আছে, তাকে দেখিয়ে দিতে পারবেন, কিন্তু ফেসবুকে সাধারণ মানুষকে কন্ট্রোল করা এত সহজ কিন্তু কাজ নয়। এবং এটার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকেন। এটা বন্ধ হবে না আগামী, এখন থেকে শুরু হয়ে গেছে অলরেডি। আগামী যতদিন চাকরি করবে বাংলাদেশে, ততদিন এই ভয়ঙ্কর অবস্থাটা থাকবে। এটাকে লাঘব করার সুযোগ নেই। অলরেডি তো পুলিশকে গালি হিসাবে ব্যবহার করে, এখন বিসিএস ক্যাডাররা সেফ ছিল, তারা গালি খাওয়ার কাজ করেছে, কিন্তু এতদিন জনগণ গালি দেওয়ার সুযোগ পান নাই। নাও গেট রেডি টু ফেস দ্য মিউজিক, এন্ড the upcoming generation and you all BCS cadets will face these difficulties, এবং ভয়ঙ্কর একটা অবস্থা ফেস করতে হবে। রেডি থাকতে হবে আপনাদেরকে। একটা চমৎকার ব্যাপার মালুর, যে ব্যাপারটা আমার ভালো লাগে, সেটা হচ্ছে যে মালু শেক্সপিয়ারের মতো গ্রেট না। আমরা জানি শেক্সপিয়ার, তো জানেন শেক্সপিয়ারের বিশালতা অনেক বেশি, শেক্সপিয়ার নিয়ে কোনো কথা নাই। শেক্সপিয়ারের উপন্যাস আমি শেষ করতাম হচ্ছে মাঝে মাঝে, সরি, নাটকগুলো শেষ করতাম 1টা 1.5টা বাজে। তখন বাংলায় পড়তাম, তখন ইংরেজিতে বই কেনার সামর্থ্য হতো, ইন্টারমিডিয়েট আমাদের খুব টাফ, সবগুলো একসাথে পাওয়া যেত। এই যে কাহিনী, এই যে শেষ করার যে একটা স্টাইল, মার্চেন্ট অফ ভেনিসের কথাই ধরেন, সেই সময় যখন পড়তাম এটা এইভাবে শেষ হয়, এটা তো আমরা ভাবিও নাই যে তিনি হঠাৎ করে সব নিয়ম কানুন ভেঙে চুরমার করে এনে মার্চেন্ট অফ ভেনিস এভাবে মিলিয়ে পড়বেন। উনার এক একটা নাটক, অথিলুর কথা ধরেন, অন্য নাটকের কথা ধরেন, তবে বাংলা সাহিত্যের শরৎবাবু যেভাবে টাচ করেছে, সেটা আমরা বাঙালি বলে সেই ফিলিংসটা ছিল। তবে শেক্সপিয়ারেরও এক একটা নাটক যদি আপনি পড়েন,
যদি মনোযোগ দিয়ে পড়েন, বুঝেন ভাষা, তারপরে হচ্ছে স্টাইল, এটা অন্যরকম ব্যাপার। But মার্লুর একটা ব্যাপারকে আমি গুরুত্ব দিই, সেটা হচ্ছে যে মার্লু যে ব্যাপারটা নিয়ে কথা বলেছে, পাওয়ার, ইন্ডিভিজুয়াল পাওয়ার আর সোশ্যাল পাওয়ার, পার্সোনাল ডিজায়ার এন্ড সোশ্যাল ডিজায়ার। আপনার ইচ্ছে, আপনি ডাকাতি করলেন, চুরি করলেন, আপনি অনেক বাড়িঘর করলেন, সমাজ কিন্তু সেটা দেখছে। সমাজ তো বলে নাই, সমাজ বলছে তোমার যেটা বেতন, ওই বেতনটা দিয়ে তুমি চলো। এই যে দুর্নীতিটা করলেন, আপনার ইচ্ছে সমাজের ইচ্ছে এক হলো না, তখন ডিজাস্টার হয়। এই জন্য সমাজের জিনিসপত্রের দাম অনেক বৃদ্ধি পায়। ধরেন আমি অনলাইনে এনটিআরসি রিটেনের যখন কোর্স করাচ্ছি, আমি অনেককে দেখছি। আজকের কথা বলি, আজকে তো কোর্স ফি কম, আর 10-12 দিন আছে। কোথায় থেকে একজন ফোন করলো যে আমি তো এখনো বেকার, কোর্স ফি কত? তা আমি কোর্স ফিতে এখন 50%, আগে যা নিতাম। এত টাকা এই কয়দিনের জন্য আমি এত টাকা খরচ করতে আমি পারবো না। বলছি ঠিক আছে, ফ্রি ক্লাস যেগুলো আছে এগুলো আপনি দেখেন। তার মানে চিন্তা করেন, ইংরেজিতে অনার্স মাস্টার্স করার পরে একটা টিউশন করলে, একটু নলেজ থাকলেই তো সামান্য কোচিং করার টাকা আয় হয়। সেটাই তার কাছে অনেক বেশি মনে হয়। আর আমি মনে মনে বলি, আমি কোর্স শুরু করেছিলাম 10,000 টাকা দিয়ে অনলাইনে, তখন সেটা শুনলে তো ওনাকে হসপিটালে ভর্তি করানো লাগতো। তো বিভিন্ন সিস্টেম, মানে আহ, একটা গ্যাপ তৈরি হয়ে গিয়েছে মানুষের, আহ যেই স্টেটাস অফ আর্নিং, কিছু কিছু মানুষের কারণে সমাজ রাষ্ট্রটা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। কেউ লাখ টাকা আয় করে, কেউ 1,000 টাকা 10,000 টাকা আয় করতে পারে না। এই গ্যাপটা খুব বেশি হয়ে গেছে, কারণ অনেকে পার্সোনাল ডিজায়ার এন্ড সোশ্যাল ডিজায়ারটাকে ব্যালেন্স করতে পারে না। এবং ম্যাক্সিমাম দেখেন যে পলিটিশিয়ানরা ক্ষমতায় গেলে পুরোই উল্টাপাল্টা হয়। জনগণ কি চায় এটা না, নিজে কি চায় সেটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সো এই একটা কনসেপ্ট হচ্ছে চমৎকার। আপনি যেটা করছেন সমাজের জন্য, সেটা ঠিক কি ঠিক না। ইন্টারমিডিয়েট একটা প্যাসেজ পড়ায়, সেখানে একটা হাউ টু স্পেন্ড মানি, টাকা পয়সা কিভাবে খরচ করা উচিত, সেই ব্যাপারে একটা প্যাসেজ আছে। তো সেখানে একটা কথা আছে, তুমি দোকান থেকে একটা জিনিস কিনতে গেলা, ড্রেস কিনতে গেলা, তুমি চিন্তা করো মানে তুমি কি এটা ছাড়া চলতে পারো কি না। যদি না পারো তাহলে কিনো, আর যদি পারো তাহলে তুমি চিন্তা করো যে এখন এটা নিলে কি কি অসুবিধা হতে পারে। কিন্তু আমরা কি করি, রেস্টুরেন্টে খাবার অনেক অর্ডার করি, খাই না, শুধু শুধু জামা কিনে বসে থাকে, তখন অন্যরা এটুকু করতে পারে না। এখানে আরেকটা ঘটনা বলি, তারপরে মাল্লুর অংশটা পড়াবো। মুকেশ আম্বানি বা এরকম বিখ্যাত বড়লোকদের কথা বলেন, রেস্টুরেন্টে গিয়ে অনেক খাবার অর্ডার দিয়ে খাবার নষ্ট করলো, তখন ওয়েটারও বলে এই খাবারগুলো খেয়ে যান। কেন, আমি টাকা দিছি, আমি নষ্ট করব? তখন তিনি বলে যে সম্পদ তো আপনার না, টাকা আপনার হতে পারে, সম্পদ তো হচ্ছে সবার। আপনি সম্পদ নষ্ট করার অধিকার তো আপনাকে কেউ দেয়নি। এদিকে আপনি কোথা থেকে পাবেন? আপনি মন চাইলেও আপনি একটা মোবাইল ফোন ভেঙে ফেলবেন, এটা একটা অ্যাসেট, এটা সম্পদ, এটা বিশ্বের সম্পদ, কেউ তো সম্পদ নিয়ে যাবে না। সেটাকে আপনাকে টেক কেয়ার করতে হবে। তো এই যে ইয়ের ব্যাপারটা আছে, ব্যালেন্সের ব্যাপারটা আছে, পাওয়ার, এটা ব্যালেন্স না করলে ডিজাস্টার হয়। ডিজাস্টারের কারণে আমাদের সমাজের এত শিক্ষিত মানুষগুলো আজকে বেকার থাকছে, এবং যেই একটা ছেলে সংসার করার কথা, এই ছেলে এখনো ঘুরছে, এতিমের মতো ঘুরছে। তো এই ধরনের অনেকগুলো ডিফিকাল্টিজ আছে, এবং মেয়েরা অনেকে পণ করে বসে আছে। আজকেও একটা স্টুডেন্ট বললো যে আহ মা চাকরি করতো, মা এখন অসুস্থ, তার একটা চাকরি খুবই দরকার, সে ডিপার্টমেন্টে ফার্স্ট ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়েছে। তো এই যে তার ব্যাপারটা, কেন সমাজ যদি একটা সিস্টেমে থাকতো, সে যে কোনো একটা সহজ একটা চাকরি পেত, এখন তাকে অনেক অগ্নি পরীক্ষা দিয়ে কিন্তু চাকরিটা পেতে হচ্ছে। সো এগুলো কেন হয়ে যায়? এই ব্যালেন্স না থাকার কারণে। আর এর দায়ভারটা পলিটিশিয়ান এবং শিক্ষিত মানুষের নিতে হবে। কৃষকের মাধ্যমে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে না, ধ্বংস হয়ে যাচ্ছে আপনাদের মতো কিছু খারাপ পলিটিশিয়ান। আপনারাও আছেন এখানে, অনেক পলিটিশিয়ান আছেন। তারপরে হচ্ছেন কিছু শিক্ষিত মানুষ। এই দুইটার পাওয়ারের ব্যালেন্স করতে হবে, যেটা মাল্লো থেকে শেখা যায়, ইন্ডিভিজুয়াল পাওয়ার এন্ড সোশ্যাল পাওয়ার। সো মাল্লো নাটকগুলো কি টেম্পল ইন দ্য গ্রেইন, ডক্টর ফস্টাস, জু অফ মাল্টা, এডওয়ার্ড। দেখেন, ডক্টর ফস্টার ছেলে, তৈমুরও ছেলে, জু অফ মাল্টাও ছেলের কথা বলছে, এডওয়ার্ডও ছেলের কথা বলছে। তাহলে সেই সমসাময়িক অবস্থাটা বুঝতে পারেন। লিটারেচার এমন একটা ব্যাপার, আপনাকে 100 বছর পূর্বের কাহিনী বলবে। যেমন এগুলো তো 400 বছর পূর্বের ঘটনা। 400 বছর পূর্বে সমাজ ব্যবস্থা কেমন ছিল, নারীদেরকে কোথায় রেখেছে এই পুরুষ শাসিত সমাজ, সেটা দেখতে পাবেন। ডক্টর ফস্টাস, জার্মানির পণ্ডিত ডক্টর ফস্টাস, তিনি হ্যাপি না, তিনি অনেক ক্ষমতা চান, চুক্তি করলেন শয়তানের সাথে। কেন? অনেক জানার জন্য। আর রেনেসান্স পিরিয়ডের একটা কথা আছে যে টু নো এভরিথিং টু পসেস এভরিথিং। তারা সবকিছু জানতে চায়, সবকিছু কন্ট্রোলে নিতে চায়। তো যখন শয়তানের সাথে চুক্তি করলো, অ্যাক্ট টু সিন ওয়ানে প্রথমে এই কথাটা করলো, ফার্স্ট উইল এ কোয়েশ্চেন উইথ দি অ্যাবাউট হেল, হোয়ার ইজ দ্য প্লেস দ্যাট ম্যান কল হেল। আমাকে আগে বলো কোথায় স্বর্গ কোথায় নরক। কিউরিসিটি ফর নলেজ, অনেক শিখতে চায়, অনেক জানতে চায়। এই ভাবটাকে এখানে তুলে ধরা হলো। এন্ড দেন যেটা হলো, অনেক ক্ষমতা পাইলে ছেলেরা তো নষ্ট হয়ে জানেন, তখন হেলেনকে নিয়ে আসলো। মিথ মানে মিথোলজি, এর ঘটনাটা ব্যাখ্যা করা হচ্ছে। হেলেনকে তখন তিনি নিয়ে আসতেন, নিয়ে সেই কথাটা বলেন, ওয়াজ দিস দ্য ফেস দ্যাট লঞ্চড 1,000 শিপ এন্ড বার্ন দ্য টপমোস্ট টাওয়ার অফ ইলিয়ম। এটা কি সেই মেয়ে যার জন্য ট্রয় নগরী ধ্বংস হয়েছে? সুইট হেলেন, ও হেলেন, মেক মি মর্টাল উইথ আ ড্যাশ, আমাকে এটা দিয়ে অমর করে দাও। সো এই যে ব্যাপারটা আছে, হ্যাঁ, মিথোলজি,
তারপরে হচ্ছে যে অসম্ভব ক্ষমতা অর্জন করা, এগুলোর জন্য এটা করেছেন। বাট খারাপ কাজের ফল তো ভালো হয় না, ধীরে ধীরে খারাপ হয়। আফটার পাসিং 24 ইয়ার্স, 24 বছর পার হয়ে যাওয়ার পরে যখন তার আত্মাকে টেনে টেনে নিয়ে জাহান্নামে চলে যাচ্ছে, তখন তিনি এই কথাটুকু বললেন, সি সি হোয়ার ক্রাইস্ট ব্লাড ইজ স্ট্রিম ইন দ্য ফার্মামেন্ট, ওয়ান ড্রপ উড সেভ মাই সোল, আপ আ ড্রপ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। অনেক দেরি হয়ে গেল। দিস ইজ কল পয়েটিক জাস্টিস। যেমন কর্ম তেমন ফল। আমি যেমন কাজ করেছি ফলাফল তেমন হবে, এবং ডক্টর ফস্টাসের পতন হয়। ডক্টর ফস্টাস ক্যান বি দ্য বেস্ট এক্সাম্পলস অফ Renaissance hero, Renaissance man, and as well as it is a morality play, যেখানে আমরা নীতিকথা শেখানো হয় যে তিনি স্রষ্টাকে অস্বীকার করেছে, ধর্মকে অস্বীকার করেছে, ওনার শাস্তি হয়েছে, ওনার পতন হয়েছে, এবং লাস্টের ঘটনাগুলো, কোরাসের কথাগুলো আপনারা শুনতে পারেন। এই ডক্টর ফস্টাস ইজ এভরিওয়ান। আপনিও ডক্টর ফস্টাস। আজকে প্রত্যেকে দেখেন তার আত্মাকে বিক্রি করে দিয়ে বিসিএস ক্যাডার হওয়ার জন্য জীবন দিয়ে চেষ্টা করছেন। ভালো মন্দ সেটা তো পরে, যে কোনো মূল্যে আপনাকে ক্যাডার হতে হবে। ঠিক আছে, এই ব্যাপারগুলো এখানে বলা আছে। মালুর আরেকটা আপনারা কবিতা পড়তে পারেন, লিরিক পোয়েম দ্য প্যাশনেট shepherd টু হিজ লাভ। সেখানে চমৎকার একটা কোটেশন কিন্তু আছে ওনার, কাম লিভ উইথ মি এন্ড বি মাই লাভ এন্ড উইল অল দ্য প্লেজার স্পোক, কাম লিভ উইথ মি এন্ড বি মাই লাভ এন্ড উইল অল দ্য প্লেজার স্পোক। আসো আমায় ভালোবাসো, আমার সাথে থাকো, আর 12টা বাজাই দাও। এই যে আপনার লিরিক্যাল পোয়েম আছে, দেখেন, কাম লিভ উইথ মি এন্ড বি মাই লাভ এন্ড উইল অল দ্য প্লেজার স্পোক। সো এই লিরিক পোয়েমটা খুব চমৎকার, মালুর দ্য প্যাশনেট shepherd টু হিজ লাভ। সো মালু সম্পর্কে কি 2-4টা প্রশ্নের উত্তর করা যাবে আসলে? মার্লু এলিজাবেথান পিরিয়ডের, জন্মটা শেক্সপিয়ারের সময় 1564। মার্লু সম্পর্কে কিছুটা পারা যাবে না যাবে না বলেন? আনমিউট করে কথা বলেন। জি স্যার, পারা যাবে। পারা যাবে, একটু পড়তে হবে, মানে পড়া তো লাগবে। যাদের কাছে আমার বই আছে, বইটা ওপেন করে একটু দাগায় দাগায় পড়েন, ঠিক আছে? ওই কাজটুকু একটু করেন। ওকে। ব্যান জনসন, আবার পড়বেন না ব্যানসন। লেখকের নাম কি বলেন তো? ব্যান জনসন। আমরা যদি একটু চিন্তা করি যে সবাই ট্রাজেডি ট্রাজেডি লিখেছে, আমরা শেক্সপিয়ারের কথা বললাম, মার্লুর কথা বললেন, থমাস কিডের কথা বললাম, জন ওয়েবস্টারের কথা বললাম, ট্রাজেডি ট্রাজেডি ট্রাজেডি। সারাদিন মানুষ অফিস করে এসে কেন ট্রাজেডি, একটু কমেডি হলে কি হয়? তো তখন তিনি শুরু করলেন যেটা কমেডি, কমেডি অফ হিউমার, একটু হাস্যরসাত্মক যে ব্যাপারটা আছে, কমেডি অফ হিউমারের ব্যাপারটা। সো হিউমারটা কি, আমরা যদি বলি যে হাসাহাসির ঘটনা, যেটা আর কি, কয়েকটা হিউমারের কথা বলি। ধরেন আপনাদের নাফিস সাদিক ভুইয়া, মেন্টাল যে স্যারটা আছে, ওই স্যারটার ক্লাস করেছেন? আপনাদের মেন্টাল স্যার নাফিস স্যারের ক্লাস করেছেন? করেছেন, গুড। তো নাফিস স্যার যখন সর্বশেষ বিয়ে করে সাদিয়া আপাকে বিয়ে করে, এটা ওনার লাস্ট বিবাহ, আর করবে না, উনি তওবা করেছেন। তো উনি সাদিয়া আপার বড় আপুকে পছন্দ করতেন, পরে সাদিয়া আপাকে বিয়ে করলেন। নাফিস স্যারের যখন বাচ্চা ডেলিভারি হবে সেন্ট্রাল হসপিটালে, আমি তখন দেখতে গেলাম। পরে বাবুটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আমি ভাবিকে বললাম, ভাবি বাবুটা তো অনেক সুন্দর হয়েছে, কিন্তু একটা সমস্যা। কি সমস্যা? আমি বললাম, চেহারা তো জুয়েল স্যারের সাথে মিলে না। তো জুয়েল স্যারের সাথে মিলবে কেন? আমি বললাম, ও ভুল হয়েছে, এটা তো নাফিস স্যারের সাথে মিলার কথা, ওনার সাথেই মিলেছে। তারপরে বললাম, বাচ্চাটার নাম কি রাখবেন, ডিপজল নাকি মিসেস সদাগর? সো এই যে ব্যাপারগুলো বললাম, এগুলো ক্লাসের সাথে রিলেটেড না, হিউমার ক্রিয়েট করার জন্য এক ধরনের কথা। হুম? আর যেমন নাফিস স্যার আর আপনাদের বাংলার যে নষ্ট জুয়েল স্যার মিলে কমেডি মুভিও করেছে। এই মুভির নাম হচ্ছে বউ কেন মারে, নায়িকা ছিল ময়ূরী এবং মুনমুন। এই যে ব্যাপারগুলো, সেগুলো হচ্ছে হিউমারিস্টিক, মানে যেন একটু হিউমার ক্রিয়েট হয়ে বলা। ব্যান জনসন চিন্তা করলো নাট্য জগতে এটার একটা গুরুত্ব আছে, হিউমারের একটা গুরুত্ব আছে। যেমন প্রপার একটা হিউমারের এক্সাম্পল দেই, হুমায়ুন আহমেদ স্যার। হুমায়ুন আহমেদ স্যারের নাটকের মধ্যে একটা চরিত্র আসছে, চরিত্র আসার পরে বড় বোন আসছে, আসার পরে বসে আছে জামাইকে নিয়ে, তখন মা দাদাকে বলতেছে, আপনার ছোট নাতনিটা তো খুব খারাপ, একটা খারাপ ছেলের সাথে প্রেম করছে। বড়টা বলতেছে, ছি 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 ছি, ছোটটা এরকম কাজ করতে পারলো? দাদা বলতেছে, তো তার ছেলের সঙ্গে ছিছি করছিস কেন, তুই মনে খুব ভালো মেয়ে, প্রেম ভালোবাসা করস নাই? এখন জামাই তো ভাবতেছে, হুমা আমি এটা কি বিয়ে করলাম, সে নাকি আগে থেকে প্রেম ভালোবাসা করেছে। এখন দাদাকে বলতেছে, দাদা তুমি এমন ভাবে কথা বলো মনে যেন এটা সত্য কথা, আমার জামাই কি মনে করবে? দাদা বলতেছে, নো ইয়াং লেডি, এটা মিথ্যা কথা না, এটা সত্য কথা। তুমি যে শুধু প্রেম ভালোবাসা করো না, বাসা থেকে পালিয়ে চলে গিয়েছিলা, তোমাকে ধরে এনে এই ছেলেটার সাথে বিয়ে দিয়েছি। সেদিন রাতে এই ছেলেটা না পেলে আমাদের কি একটা ভয়ঙ্কর অবস্থা হইতো। বেঁচে থাকো বাবা, তুমি আমাদের মান সম্মানটা বাঁচিয়েছো। জামাইয়ের তো অবস্থা খারাপ, আল্লাহ আমি এটা কি করলাম। ছাদে চলে যাচ্ছে, ভাঙচুর করতেছে, কাজের বেটি আসলো রহিমা,
রহিমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুই বল তোর আপু কি আসলে এরকম ছিল? কয়, না না না, দাদার বয়স হয়েছে, দাদা উল্টা পাল্টা বলে। কয়, যা এক কাপ চা নিয়ে আস। চা খাচ্ছে। চা খেতে খেতে বলতেছে, তোর কথাটা শুনে কলিজাটা ঠান্ডা হলো। রহিমা বলতেছে, দুলাভাই কলিজা ঠান্ডা হওয়ার দরকার নাই। আপু একবার না দুই দুবার বাসা থেকে পালিয়েছিল। প্রথমবার কাউকে পায় নাই, দ্বিতীয়বার আপনাকে পেয়েছে, এই জন্য আপনার হাতে তুলে দিয়েছে। তো এই যে হিউমার ক্রিয়েট করাটা, এটা হুমায়ুন আহমেদ স্যারের দ্বারা সম্ভব। পিওর হিউমার, আমরা কথা বললেই উল্টাপাল্টা কথা বলি, হিউমার ক্রিয়েট করতে হয়। তো ব্যান জনসনের হিউমার গুলো আবার মেডিকেল থিওরির সাথে কানেক্টেড। মেডিকেল থিওরি কি বলে? মেডিকেল থিওরি বলে যে উম, যারা হাসি খুশি থাকে, সুন্দর থাকে, চমৎকার ভাবে জীবন কাটায়, তারা সুস্থ থাকে বেশি। যেমন যেসব রমণীরা সুন্দরী এবং হাসি খুশি থাকে, তাদের হাজবেন্ডের হার্ট অ্যাটাক হয় না। তবে এরা যদি উল্টাপাল্টা জায়গায় হাসি খুশি থাকে, হাজবেন্ড হার্ট অ্যাটাকে নাই হয়ে যাবে। সো এটা মেডিকেল থিওরির সাথে একটা কানেক্ট করতে পারেন আপনারা। আরেকটা যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে প্রথমে এই ধরনের নাটক লিখে জনপ্রিয়তা লাভ করেনি। শেক্সপিয়ার ওনার এভরিম্যান ইন ইজ হিউম্যান নাটক অভিনয় করেছেন বলে ব্যান জনসন এতটা জনপ্রিয়তা পেয়েছেন। তাহলে ব্যান জনসনকে আপনি কমেডি অফ হিউমারের জন্য খুব গুরুত্ব দিতে পারেন। ওনার বিখ্যাত নাটক হচ্ছে এভরিম্যান ইন ইজ হিউমার, এভরিম্যান আউট অফ হিজ হিউমার। তো ব্যান জনসনের নাটকগুলো একসাথে যদি পড়েন, বা আপনারা সেভ থেকে পড়তে পারেন, ব্যানসন খেলে রক্ষা নেই, এগুলো একটু পড়েন, সেভ থেকে পড়েন। পড়েছেন? সেভ দিয়ে কি মনে রাখা যাবে? আচ্ছা, আমরা যদি দেখি একটু, সাইলেন্ট উইমেন। সাইলেন্ট উইমেন মানে হচ্ছে নির্বাক রমণী। রমণীরা কি কথা না বলে থাকতে পারে? সেটা অসম্ভব ব্যাপার। বিশ্ব নারী দিবসে নারী নেত্রী বলতেছে, আমরা নাকি বেশি বেশি কথা বলি, আমরা নাকি কথা না বলে থাকতে পারি না, আজকে প্রমাণ করে দিবা আমরাও কথা না বলে থাকতে পারি। সবাইকে বললো 1 মিনিট চুপ থেকে প্রমাণ করে দেন আমরাও কথা না বলে থাকতে পারি। কিন্তু তিনি টেনশনে আছেন, কেউ যদি কথা বলেন, কেউ যদি কথা বলেন। একটু পরে তিনি বললেন, আর মাত্র 10 সেকেন্ড বাকি। এভাবে 1 মিনিট নীরবতা পালন করার চেষ্টা করেছেন, কিন্তু সম্ভব হয়নি। কিন্তু আমাদের এখানে আসলে কোনো নারী নেই, একটা পুরুষ। বিয়ে পাগলা মামা বাগ্নেকে সম্পত্তি দিবেন, আবার বিয়ে করবে। বাগ্নে চালাকি করে কি করলো, একটা একটা ছেলেকে মেয়ের সাজিয়ে মামার সাথে বিয়ে দিয়ে দিল। আচ্ছা, এবার আপনারাই বলেন, ওই মেয়ের কি ওই ওই ছেলে কি কথা বলবে? মামার কি ওই ছেলে দিয়ে কোনো কিছু হবে? না। এটা হচ্ছে সাইলেন্ট ওমেন। এই ধরনের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আছে আপনাদের বাংলার জুয়েল স্যার। আপনারা কি বাংলা বাই জুয়েল স্যারের ক্লাস করতে পেরেছেন? আমাদের নষ্ট স্যারটার, নারী জাগরণের অগ্রদূত জুয়েল স্যারের ক্লাস কি করতে পেরেছেন? গড, দেখেছেন? সার্থক আপনাদের জীবন। ওনার সাথে দেখা হওয়ার সাথে সাথে একটা দিন আপনাদের অপবিত্র হয়ে যায় জীবনের। ওই দিনটা অপবিত্র হয়েছে আপনাদের। ওকে। সো জুয়েল স্যার আপনারা জানেন, একসময় তিনি মেয়ে ছিলেন, পরে ছেলেতে কনভার্ট হয়েছেন। নোয়াখালী ওনার বাড়ি। বিশেষ ধরনের প্রাণী আমরা ওরাকল আবিষ্কার করেছি, ওনাকে দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসে। তো একদিন নোয়াখালী ভার্সিটি এডমিশনে ক্লাস নেওয়ার সময় বললাম, কালকে তোমাদের এমন একজন স্যার ক্লাস নিবে, তোমাদের এলাকার গর্ব, রত্ন, নারী জাগরণের অগ্রদূত। তিনি একসময় মেয়ে ছিলেন, পরে ছেলেতে কনভার্ট হয়েছেন। কালকে তোমরা অবশ্যই ওনাকে দেখতে আসবো। ওনার মতো ভালো ক্লাস এদেশে কেউ নিতে পারে না। আমরা ওনার কাছ থেকে শিখি কিভাবে ক্লাস নিতে হয়। তোমরা নিজেরা দেখতে পাবা। তোমাদের আত্মীয় স্বজন দেখতে চাইলে 20 টাকা লাগবে। পরের দিন এক মেয়ে ব্যাপারটাকে সিরিয়াস নিয়ে তার আম্মুকে নিয়ে আসছে। শাখা পরিচালক রাসেল স্যার আমাকে ফোন করলো যে, শাখাওয়াত কি বলছেন, আমাদের কোন স্যার নাকি মেয়ে থেকে ছেলে হয়েছে, ওনাকে দেখতে আসছে আন্টি। আমি বললাম, 20 টাকা রেখে তুমি জুয়েল স্যারকে দেখাই দাও, বাকি যেটা বুঝার আমি বুঝবো। এই ঘটনা আসলেই ঘটেছিল। হ্যাঁ, রেবেকা বলেছে খুব ভালো ক্লাস করে। আমি কি মিথ্যা কথা বলি? হুম। আহ তারপরে মিম বলেছেন না, ভালো লাগে জুয়েল স্যারের ক্লাস। হ্যাঁ, সেটা তো লাগবে, পৃথিবীটা নষ্টদের দখলে, স্বাভাবিক ব্যাপার।
আর বিউটি চক্রবর্তী বলতেছে আমার বাড়ির পাশে না হলে বিশ্বাস করে বলতাম। আমি কি মিথ্যা কথা বলি, বানাই বলি? ওনাকে দেখতে একটু কেমন কেমন লাগে না? আচ্ছা ঠিক আছে। তো আমরা বুঝতে পারছি মেয়েরা ওনার ফ্যান ফলোয়ারের মধ্যে থাকবে, কারণ পৃথিবীটা আসলে নষ্ট তেতো করে। ওনাকে যারা বিশ্বাস করবে তারা মানে শেষ। যারা ভদ্র ভালো তারা আমাকে বিশ্বাস করবে, আর যারা মোটামুটি মনে করেন শেষ গোল্লায় গিয়েছেন তারা ওনাকে বিশ্বাস করবেন। সাইলেন্ট উইমেন অ্যালকেমিস্ট বল্পনি। ওনার শ্রেষ্ঠ সাহিত্যকর্মের নাম হচ্ছে বল্পনি। বল্পনির একটা চরিত্র আছে আমরা জানি, সেটা হচ্ছে মস্কা। বল্পনির একটা চরিত্র আছে। এই বল্পনি অ্যান্ড হি সার্ভেন্ট মস্কা ইনঅ্যাক্ট অ্যান এলাবোরেট ডিসিপশন টু টেক থ্রি ফরচুন হান্টার্স করবাচিও করবিনিয়ান বলতিয়ার আউট অফ দেয়ার মানি। সে চিন্তা করলো কি হলো যে মানুষকে ঠকিয়ে সে হচ্ছে যে টাকা পয়সা আয় করবে। তো মস্কা তাকে হেল্প করে, এভাবে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে ঠকিয়ে তিনি তার টাকা পয়সা কালেকশন করে। কিন্তু একটা নাসরিন নাহার মনে হয় কয়েক জায়গা থেকে নষ্ট হচ্ছেন, ঠিক আছে? অনেকে আছে বিভিন্ন জায়গা থেকে নষ্ট হয়। আমি ভালো মানুষ, সাধু সন্ন্যাসীদের পর্যায়ে আমরা পড়ি। আমাকে বিশ্বাস করতে হবে। এখন আপনি যদি উনাকেও বিশ্বাস করেন তাহলে আপনি কয়েক জায়গা থেকে নষ্ট হচ্ছেন, বোঝা যাচ্ছে। এখন এই যে বল্পনি ঠকিয়ে ঠকিয়ে টাকা কালেকশন করে, একদিন একটা পরনারীতে আসক্ত হলো সিলিয়া নামক একটা মেয়ে। যে কোনো মূল্যে সিলিয়াকে তিনি চায়। তো যখন সিলিয়াকে তিনি দেখলেন যে বল্পনি শুইলে বসতে পারে না, বসতে দাঁড়াইতে পারে না, সিলিয়াকে দেখার পর উনি তো আর শুয়ে থাকতে পারলেন না। যখনই ওনার উপর হামলা করবেন তখনই বনানীয় নামক একটা ছেলে দেখে ফেলে। এভাবে ওনার বাজে যে অভিসন্ধি গুলো আছে, যুগে যুগে যে মানুষ যে অর্থের প্রতি কতটা লোভী হতে পারে, এর প্রতিচ্ছবিটা কিন্তু এখানে ব্যাখ্যা করা আছে। সো ওনার শ্রেষ্ঠ সাহিত্যকর্ম হচ্ছে এটা। আপনারা চাইলে জুয়েল স্যারকে যারা দেখেন না, 20 টাকা আমার বিকাশে পাঠিয়ে দিবেন। আমার বিকাশ নাম্বার সবাই জানেন, ওনাকে দেখতে পারেন। ওনার চেহারাটা এখানে আছে। জুয়েল স্যার এখানে থাকার কথা। এই যে এই দুইটা বাচ্চা ওনার বিয়ের পূর্বে রাফিন প্লাজায় তোলা। ওনার চেহারার সাথে মিলে কিনা দেখেন। 20 টাকা আমাকে পাঠাইবেন যারা ওনাকে দেখছেন। দেখেন উনি যে মেয়ে থেকে ছেলে হয়েছে বোঝা যায় কিনা দেখেন। ওকে, 20 টাকা আমাকে পাঠাই দিবেন যারা দেখেন নাই ওনাকে। আমরা এখন প্রশ্ন সলভে যাব। প্রশ্ন সলভ করেন।
শেষ হলে বলবেন। স্যার শেষ। আনসার দিচ্ছি। হি সোল, তিনি তার আত্মাকে বন্ধক রেখেছিলেন। জার্মানির পণ্ডিত। তৈমুরের জীবনীর উপর ভিত্তি করে লেখা। ট্রু ফাউন্ডার অফ ইংলিশ ড্রামা ক্রিস্টোফার মার্লো। ডক্টর ফস্টাস থার্স্ট ফর পাওয়ার। এভরি ম্যান ইন হিজ হিউমার লিখেছেন কে? ব্যান জনসন। মার্লোস মাইটি লাইন ব্ল্যাঙ্ক বার্ডসকে ওনার মাইটি লাইন হিসেবে উপাধি দিয়েছেন ব্যান জনসন। A passionate shepherd to his love ক্রিস্টোফার মার্লো। Who was the greatest dramatist of English literature before Shakespeare? Christopher Marlowe. What age did Christopher Marlowe die? 29 years old. Elizabethan period Christopher Marlowe. কমেডি অফ হিউমার্স নিয়ে আমরা অনেক কথা বলেছি। ডক্টর ফস্টাস। বলপুনি ব্যান জনসন। 15 থেকে 15 পেয়েছেন কে কে বলেন? আচ্ছা যাক, গুড, অনেকেই পেয়েছেন। ইটস ভেরি গুড। আমরা পড়বো হচ্ছে এখন মিল্টন। গুড। জন মিল্টন। একটু যদি খেয়াল করেন, এই যে মিল্টন আছে, মিল্টন ব্লাইন্ড পয়েট অফ ইংলিশ লিটারেচার। দেখেন পৃথিবীতে মানুষের সমস্যার শেষ নাই, সমস্যা অনেক। এবং আপনাদেরকে বলি, ফরচুনেটলি আমার এই ধরনের একটা অভিজ্ঞতা হয়েছে। আমি একটা কলেজে দেখি, এমন অনেক কলেজ আছে ঢাকা শহরে, যে অনেকগুলো বাচ্চা হচ্ছে স্পেশাল চাইল্ড। স্পেশাল চাইল্ডদের কলেজ না, নর্মাল কলেজে, কিন্তু বাচ্চাগুলো হয়ে গেল কি ভেরি স্পেশাল। সো এই যে মানুষের সমস্যা, তারপরেও কিন্তু এটাকে নিয়ে পিতামাতা সার্ভাইভ করার চেষ্টা করে। আই ক্যান সি দিস, যে কত স্মার্ট ফ্যামিলি, কিন্তু একটা বাচ্চা হয়ে গেল স্পেশাল। তো এটার উপরে যে বাবাকে দেখি, মাকে দেখি, এই যে এই সংগ্রামটা করে, মাঝে মাঝে সাজেশন আমাদের কাছ থেকে নেয়। হ্যাঁ, যে কি করবে না করবে, 2-4 দিন পরে এসএসসি পরীক্ষা আছে, এখনো ফোন করে খবর নেই, কতটা চেষ্টা করে। আজকে দেখলাম যে ফার্স্ট ইয়ার ফাইনালের পরীক্ষা শুরু হয়েছে বিভিন্ন কলেজে, জানেন বাবা আসছে যে কি কি সাজেশন সেটা দাগানোর জন্য, কারণ মেয়েটা তো ঠিকভাবে লিখতে পারে না। আর এরকম স্পেশাল চাইল্ডকে যে তার সাথে বান্ধবীরা খুব বেশি হেল্প করবে তাও কিন্তু না। আমরা প্রত্যেকে প্রত্যেকে নিয়ে কিন্তু খুব ব্যস্ত আছি, এরকম এক অনেকগুলো ব্যাপার। মিল্টনের কথা যদি বলি, মিল্টন এক জীবনে অনেকগুলো রূপ দেখেছে, এবং আমাদের জীবনগুলো কিন্তু এরকম ভালো মন্দ মিলিয়ে কিন্তু আমরা অনেকগুলো দেখি। মিল্টন একসময় কতটা পাওয়ারফুল ছিলেন যখন পিউরিটান অলিভার ক্রomwell ক্ষমতায় ছিলেন, কিন্তু পারিবারিক ভাবে 35 বছর বয়সে তিনি বিয়ে করেছেন, কিন্তু বিয়ের ব্যাপারগুলো নিয়ে তিনি খুব একটা হ্যাপি ছিলেন না। এই জন্য মিল্টন একসময় লিখেছেন যে দ্য ইম্পর্টেন্স অফ ডিভোর্স লেখার কারণে রাজা বা রাষ্ট্র পরিচালনা যারা করছে, সেই সময় তো ডিভোর্সের সিস্টেম ছিল না। এখন মনে করেন ডিভোর্স হয়েছে, আমি বলবো যে পুরুষের জন্য যে তা না, মেয়েদের জন্য সুবিধা হয়েছে, মেয়েরা কন্ট্রোলে থাকতে চায় না। একসময় কিন্তু যতই সিস্টেম হোক, আপনি জামাইয়ের বাড়ি ছেড়ে যাওয়ার সুযোগ ছিল না, এই জন্য সব ধরনের অত্যাচার কিন্তু মেনে নিতেন। তো ডিভোর্সটা
সমাজে আমি মনে করি পুরুষ থেকে নারীদের জন্য অনেক ভালো। একটা পুরুষের অধীনে কেনই থাকবে? নারীরা এখন স্বাধীনতা চায়, নারীরা পুরুষের সমকক্ষ হয়ে কাজ করতে চায়, তারা নিজেকে এনার্জেটিক প্রুফ করতে চায়। তো সেটা আমরাও চাই যে ওয়েলকাম, আপনারা একসাথে অনেকগুলো দায়িত্ব পালন করতে চান, ওই যে দেবীদের মতো করে 8টা 10টা হাত দিয়ে কাজ করতে চান, নিজেদেরকে সেই পাওয়ারফুল দেবী মনে করেন। ওকে ফাইন, লেটস সি হোয়াট ইজ গোয়িং অন। সো মিল্টনের এই ধরনের ডিফিকাল্টিস ছিল। একটা সময় তিনি চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন, এবং যখন তাদের সংগ্রামের কারণে চার্লস ওয়ানের শিরুচ্ছেদ করা হলো, চার্লস টু যখন ক্ষমতায় আসলো, তার বাবার হত্যার প্রতিশোধ তো নিবে, ধরে ধরে এক একটাকে জেলে পাঠাচ্ছে, ইভেন মিল্টনকেও। ওনার মৃত্যুতে কোনো কিছু লেখার সুযোগও নেই, শুধু লেখা ছিল অন্ধ মিল্টন মারা গিয়েছে, ল্যাটিন ভাষা যার 2 একটি গ্রন্থ আছে। এই ধরনের অনেকগুলো ইস্যুস কিন্তু আছে। 1652-তে হঠাৎ করে তিনি অন্ধ হয়ে যান, এবং তিনি তার বিখ্যাত কাব্য প্যারাডাইস লস্ট রচনা করেন, তাকে তার মেয়েরা সহযোগিতা করে। অন্ধত্বের উপর তিনি সনেট লিখেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, ইংরেজি সাহিত্যে যদি পিওর কোনো আপনি মহাকাব্যের কথা ধরেন, তাহলে মিল্টনের প্যারাডাইস লস্ট লস্ট বলতে হবে। তাহলে একজন অন্ধ কবি হয়ে তার জীবনটাকে সার্থক করে গিয়েছেন। আপনার আমার তো এতগুলো সুবিধা আছে, আমরা কি করছি আসলে? তাহলে হি ইজ অলসো নোন এজ দ্য গ্রেট এপিক পয়েট। মিল্টন ইজ কল দ্য গ্রেট মাস্টার অফ ভার্স। তাহলে কবিতা লাইনের জন্য মিল্টনকে খুবই আমরা গুরুত্ব দিয়ে থাকি। অ্যান্ড ইন্টারেস্টিংলি আমরা যদি বলি যে ব্লাইন্ড পয়েট, অন ইজ ব্লাইন্ডনেস, প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেন, এগুলো হচ্ছে ওনার বিখ্যাত সাহিত্যকর্ম। তো আমরা কিভাবে পড়বো? মিল্টন অন্ধ হয়েছে, তাহলে তিনি অন্ধ কবি। তার একটা অন্ধত্বের উপর একটা কবিতা আছে, অন ইজ ব্লাইন্ডনেস। তাকে মহাকাব্যের কবি বলেই আমরা প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেনের জন্য। এবং ওনার বন্ধুর মৃত্যুতে তিনি একটা ইলিজি লিখেছেন, নাম হচ্ছে লিসিডাস। যেটা বলেছিলাম, যখন বললো যে ইম্পর্টেন্স অফ ডিভোর্স, ডিভোর্সের যে প্রয়োজনীয়তা আছে, হ্যাঁ, ইসেনশিয়ালিটিস অফ ডিভোর্স, এটার কারণে লেখক প্রকাশকদেরকে লিখতে দেয় না, লেখক প্রকাশকদেরকে লেখার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তখন তিনি লেখক প্রকাশকদের স্বাধীনতার জন্য একটা পাম্পলেট লিখেন, অ্যাসে লিখেন, নাম হচ্ছে অ্যারিওপেজিটিকা। তাহলে ভালো করে খেয়াল করেন, মিল্টনের যে ইলিজি হচ্ছে নাম হচ্ছে লিসিডাস, মিল্টনের যে পাম্পলেট বা অ্যাসে হচ্ছে নাম হচ্ছে অ্যারিওপেজিটিকা। ওনাকে মহাকাব্যের কবি বলা হয়, তিনি বিখ্যাত এপিক পয়েট জন মিল্টন। এই জন মিল্টনের আরো অনেকগুলো ব্যাপার আছে। চার্লস ওয়ানকে যখন হত্যা করা হয়েছে, চার্লস ওয়ানকে হত্যা করার পরে একটা গ্রন্থ তিনি রচনা করেছেন তার মৃত্যুটাকে জায়েজ করার জন্য, আইকোনোক্লাস্ট নামে গ্রন্থ রচনা করেছেন। তো দেখেন, আমাদের দেশে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, বঙ্গবন্ধুর হত্যাকারীকে বৈধতা দেওয়ার জন্য, সুবিধা দেওয়ার জন্য, রাষ্ট্রদূত বানানো বা বিভিন্ন পরিকল্পনা করার জন্য কিন্তু ইন্ডেমনেশন আইন করা হয়েছে, যে আর কোনো বিচার হবে না। ঠিকই, কিন্তু ক্ষমতার পালাবদলে কিন্তু বিচারটা হয়ে গেল। তো এক সময় মিল্টনের সেই আইকোনোক্লাস্টের মাধ্যমে, যেখানে চার্লস ওয়ানের মৃত্যুর বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেটা খুবই দরকার ছিল, এবং অনেকে মনে করে বঙ্গবন্ধুকে হত্যা করাটা খুবই দরকার ছিল। তো এই যে বৈধতা দেওয়ার যে প্রচেষ্টাটা করা হয়, ঠিকই কিন্তু চার্লস টু ক্ষমতায় এসে কিন্তু মিল্টনকে জেলও দেয়। তো অন্ধ মিল্টন ছিল, তার বন্ধুরা বললো যে অন্ধ, সে অন্ধ হয়েছে, হ্যাঁ, তাকে ছেড়ে দাও, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তো এই ধরনের অনেকগুলো ইস্যুস মিল্টনের জীবনে আছে। তো মিল্টনকে নিয়ে আমরা যেটা পড়ি, যে মহাকাব্যের কবি, গ্রেট মাস্টার অফ বার্ডস, লিসিডাস, অ্যারিওপেজিটিকা, এগুলো হচ্ছে মিল্টনের লেখা। তো উনার শেষ সাহিত্যকর্মের নাম হচ্ছে স্যামসং অ্যাগোনিস্টিস। স্যামসং অ্যাগোনিস্টিস, সে নিজেও অন্ধ ছিল, যে অনেকটা মিল্টনের প্রতিচ্ছবি। এটা ওনার শেষ সাহিত্যকর্ম। আমাদের শেক্সপিয়ারের শেষ সাহিত্যকর্ম যে টেম্পেস্ট আছে, সেটাতেও কিন্তু এই ধরনের প্রতিচ্ছবি আছে, যেটাকে আমরা সেমি অটোবায়োগ্রাফি বলি। তো মিল্টনের স্যামসং অ্যাগোনিস্টিসে এটা গ্রিক মডেলের একটা মডেল মডেল ড্রামা, যেখানে আমরা দেখতে পাই হচ্ছে যে আপনার অনেকটা তার প্রমিস ফুলফিল করার মতো অবস্থা, যেটা মিল্টনের জীবনীর সাথে মিলে যায়। তো এটাকে ওভাবে সেমি অটোবায়োগ্রাফিক বলতে আমি কোথাও দেখি না, বাট উই ক্যান কনসিডার ইট, যেহেতু মিল্টনের জীবনের সাথে মিলে আমরা একটু একটু করে কাহিনীটা পড়বো। প্রথমে আমরা কথা বলবো হচ্ছে যে অন ইজ ব্লাইন্ডনেস। অন ইজ ব্লাইন্ডনেস এর প্রথম পার্টে তিনি বলতেছেন স্রষ্টাকে, স্রষ্টা, তুমি যে আমাকে অন্ধ করে দিলে, তোমার দায়িত্বগুলো আমি কিভাবে পালন করব। পরের পার্টে তিনি তখন ব্যাখ্যা করছেন, আসলে স্রষ্টার দায়িত্ব পালন করার জন্য অসংখ্য ফেরেশতা আছে। স্রষ্টা তো বসে নাই যে তুমি কাজ করতে হবে, আমরা নিজের স্বার্থের জন্য নিজে কাজ করতে হবে। আমরা যে যে অবস্থায় আছি, সেই অবস্থায় ইবাদত করতে হবে। দেখুন, পৃথিবীতে সমস্যা শেষ নেই। আজকে আপনাকে নিয়ে হয়তো সমস্যা না, আপনি অনেক স্মার্ট সুইট, আপনি আপনার বাচ্চা নিয়ে সমস্যায় পড়তে পারেন। আপনি আপনার বাচ্চা নিয়ে সমস্যায় পড়লেন না, বাচ্চার বাচ্চা নিয়ে সমস্যা পড়তে পারেন। এই পৃথিবীটা খুবই রহস্যময়। আপনি যেমন ধরনের আচরণ করবেন, ঠিক তেমন তেমন আচরণ আপনি কিন্তু পেয়ে যাবেন। এই পৃথিবীর আহ রহস্যটা খুবই জটিল এবং কঠিন। আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই, আপনি যেটা, যে সুবিধা নেওয়া উচিত না, সুবিধা নিয়েছেন, একসময় কিন্তু দেখবেন যে আপনার সুবিধা পাওয়ার কথা আপনি পাবেন না, বরং আপনার থেকে সুবিধা নেওয়া হয়ে যাচ্ছে। তো পৃথিবীটা এরকম একটা ব্যালেন্সিং সিস্টেমে চলে। এটা ফ্রম দা এক্সপিরিয়েন্স অফ মাই লাইফ, আই থিঙ্ক যে আপনাদের জীবনের সাথেও মিলবে। যতগুলো মানুষ প্রতারণা করছে, আগে পরে কিন্তু সে প্রতারণার শিকার হচ্ছে, সে কিন্তু শাস্তির শিকার হচ্ছে। সামাজিক মানসিক সেই শাস্তিটা তার প্রাপ্য ছিল, সেটা সে পাবে।
এই জন্য আমি যে অবস্থায় থাকি অজুহাত দেখানো যাবে না, আজকে আমার দারিদ্রতা, আমার এই সমস্যা ওই সমস্যা, নিজেকে ঈশ্বরের নিকট সমর্পণ করতে হবে, কাজ করতে হবে। এন্ড দেন মিল্টন রচনা করেছেন সেই বিখ্যাত সাহিত্যকর্ম, নাম হচ্ছে কি প্যারাডাইস লস্ট, অন্ধ থাকা অবস্থায়। চারটিখানি কথা ছিল না। অ্যারিও প্রেজিডিকা জানি আমরা লেখক প্রকাশকের স্বাধীনতার জন্য লেখা হয়েছে অ্যারিও প্রেজিডিকা। এখন লিসিডাস আমরা জানি। আমরা কথা বলবো স্যামসাং অ্যাগনিস্টিস। এই স্যামসাং সম্পর্কে প্রফেসি করা হয়েছে যে এই ছেলের মাথায় ব্লেড ইউজ করা যাবে না, যদি এই ছেলের মাথায় ব্লেড ইউজ করেন তাহলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে তার শক্তি চলে যাবে। সে এতটাই ক্ষমতাধর, এতটাই সাহসী হলো যে একটা সিংহকে ছিঁড়ে টুকরো টুকরো করতে পারে। সে বহিঃশত্রুর আক্রমণ থেকে তার রাষ্ট্রটাকে রক্ষা করবে, কিন্তু শত্রুরা তার বউকে হাত করে তার শক্তির গোপন রহস্য জেনে ফেললো, মাথার চুল। তখন তার বউয়ের পরামর্শে শত্রুরা কি করলো, তার মাথার চুল কেটে নিল, চোখ দুটি অন্ধ করে দিল। কিন্তু এই স্যামসং একটা পর্যায়ে পরে তিনি আবার তার শক্তি ফিরে পেলেন, যে রাজপ্রাসাদে ওনাকে আটকে রাখা হয়েছে রাজপ্রাসাদটা ভেঙে চুরমার করে ফেললেন, তিনি তার প্রফেসিটা রক্ষা করলেন। যেমনটা মিল্টন অন্ধ থাকা অবস্থায়ও কিন্তু সে তার প্রফেসি রক্ষা করেছেন। আজকে দারিদ্রতা, অসহায়ত্ব এগুলো কিছুই না, পৃথিবীটা খুব জটিল কঠিন, এটা মেনটেন করে চলতে হবে। তাহলে এখানে কাহিনীটা কিছুটা আছে, একটু হালকা করে কাহিনীটা পড়েন। তো এটা হচ্ছে উনার শেষ সাহিত্যকর্ম মিল্টনের, এটা খুব গুরুত্বপূর্ণ একটা সাহিত্যকর্ম। আহ স্যামসাং অ্যাগনিস্ট শব্দের অর্থ হচ্ছে রেসলার, মানে একজন ফাইটার ছিলেন। পরবর্তীতে ওনার অবস্থাটা আপনারা বুঝতে পেরেছেন কি হয়েছে। শ্রেষ্ঠ সাহিত্যকর্মের নাম হচ্ছে প্যারাডাইস লস্ট। প্যারাডাইস লস্ট প্রথম প্রকাশিত হয় 1667, 10টি বই থাকে। পরবর্তী প্রকাশিত হয় 1674, 12টি বই থাকে। এই যে প্যারাডাইস লস্টে মূলত অ্যাডাম এবং ইভের কথা বলা হয়েছে। স্রষ্টা যখন আমাদেরকে তৈরি করে তখন কিন্তু স্রষ্টা স্বর্গে রেখে দেয় আমাদেরকে তৈরি করে, কোনো পোশাক থাকে না, চলতে থাকে। অপরদিকে শয়তান মনে করছে যে সে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে সবচেয়ে সেরা সৃষ্টি। স্রষ্টা তো সেটা বলে না। তো যুদ্ধ ঘোষণা হয়ে গেল স্রষ্টার সাথে, শয়তানকে স্বর্গ থেকে বিচ্যুত করা হলো, যুদ্ধ করে স্রষ্টার সাথে তারা পারছে না। এখন চিন্তা করলো শয়তানের যখন পতন হলো তার অহংকারের কারণে, যে স্রষ্টার সাথে তো আমরা পারবো না, একটা কাজ করি, স্রষ্টার যে অপরূপ সৃষ্টি আছে মানুষ, মানুষকে আমরা স্রষ্টার এগেনস্টে দাঁড় করিয়ে দেই। তখনই কিন্তু ব্যাপারটা হবে, যখন স্রষ্টাকে আমরা এগেনস্টে দাঁড় করিয়ে দিই। শয়তান সাপ হয়ে গিয়ে যে কাজটা করলো, সাপ হয়ে তিনি চলে গেল হচ্ছে যে স্বর্গে চলে গেল, গিয়ে ইবকে, ইবের সাথে কথা বলে। ইব বললো যে তুমি তো হচ্ছে যে সাপ, তুমি কিভাবে কথা বলো? বলে যে আমি জ্ঞান ভিক্ষার ফল খেয়েছি, আমার সেই যোগ্যতা আছে, হ্যাঁ সেই কথাটা আমি বলতে পারি। তিনি বলছেন যে তিনি জ্ঞান ভিক্ষার ফল কি করেছেন, খেয়েছেন। কাহিনীটা আপনারা একটু পড়েন। এখন বিরুদ্ধে কিভাবে দাঁড় করাবে? বললো যে তুমি কথা বলতে পারো? বলো যে হ্যাঁ আমি জ্ঞান ভিক্ষার ফল খেয়েছি। বললো যে না, স্রষ্টা তো আমাকে নিষেধ করেছে যে এটা আমি যেন না খাই। বলে যে কিচ্ছু হবে না, তুমি জ্ঞানী হয়ে যাবা, মহাপণ্ডিত হয়ে যাবা। এই প্রথমবারের মতো শয়তানের কথা প্ররোচিত হয়ে এই ট্রি অফ নলেজ, জ্ঞান ভিক্ষার ফল খায়। পরবর্তীতে অ্যাডাম যখন আসছে, অ্যাডাম তো ইবের কথা শুনে খায়, খাওয়ার পরে অ্যাডামের গলা আটকে যায়, এটাকে আমরা অ্যাডামস অ্যাপল বলি, অ্যাডাম কট বলে থাকি। খ্রিস্টিয়ান ধর্মে বা বিশ্বে নারী জগৎকে ডমিনেট করার একটা হাতিয়ার পেয়েছে পুরুষরা এটার মাধ্যমে। চারটিখানি কথা না, শত শত বছর নারীদেরকে ডমিনেট করা হয়েছে এটার কারণে, যে তোমাদের জন্য স্বর্গ থেকে বিচ্যুত হলো। নারীদেরকে যে অপয়া বলা হয়, মানে অনেক কিছু বলা হয়, যে তার ভিন্ন কারণ হতে পারে এটা। এই সমাজ বাস্তবতা নারীরা জানতে হবে, নারীর ইতিহাসটা জানতে হবে, পুরুষদেরও জানা উচিত। এবং 400 বছর পূর্বে শেক্সপিয়ারের কোনো নাটকে কোনো মহিলার অভিনয় করার মতো অনুমতি বা সুযোগ ছিল না। শেক্সপিয়ার এত পণ্ডিত, এত মহাপণ্ডিত, কেন সেই সুযোগটা তো উইলিয়াম শেক্সপিয়ার দিতে পারেনি? কেন?
একটা নারীকে মুক্তি রবীন্দ্রনাথ কেন দিতে পারেনি? কেন অন্যরা নারী মুক্তিটা এতটা কথা বলতে পারেনি? মানবতা নিয়ে কথা বলেছেন, দাসপ্রথা বিলুপ্তির বিরুদ্ধে কথা তো কেউ বলতে পারেনি। শেক্সপিয়ারের সময় কি দাসপ্রথা ছিল না? সেই সমসাময়িক অবস্থাটা আপনারা একবার চিন্তা করেন। ঠিক আছে, তো আমি যেই কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইভ যখন ট্রি অফ নলেজ খেয়ে ফেললো, সে তখন আর অমর না, সে মরণশীল হয়ে গেল। অ্যাডাম যখন তাকে মাঝে মাঝে দোষারোপ করে যে ভয়ঙ্কর অবস্থা পরিণত হচ্ছে তোমার জন্য, সে বলে যে আমি তো এখন মরণশীল, আমি সুইসাইড করে ফেলবো। সেই জায়গা থেকেই মূলত কি হচ্ছে, এই যে হুমকি ধুমকি দেওয়ার অবস্থা আছে, এটা মূলত কিছুটা ফ্লেভার দিয়ে উনি উনার মতো করে মহাকাব্যে লিখেছেন। তবে বাইবেলের কিছু প্রথম পার্টটা অরিজিন আমি কিছুটা পড়েছিলাম, সেই জায়গায় আমি এটা দেখলাম আর কি। পশু হত্যা করে, যে পশুর চামড়া দিয়ে আহ পোশাক তৈরি করে তাদেরকে স্বর্গ থেকে বিচ্যুতি করা হলো, এবং সাথে সাথে আমাদের দুঃখ কষ্ট সবকিছু শুরু হয়ে গেল। তাহলে প্যারাডাইস লস্ট, প্যারাডাইস লস্ট মানে কি? ম্যানস ফল, মানুষের পতন। এবং এটা হয়েছে, আমরা অনেকটা বলতে পারি যে রিভোল্টের কারণে, যে স্রষ্টার কথা না শোনার কারণে। জাস্টিফাই দ্য ওয়াইজ অফ গড টু ম্যান, এটার মূল কথা হচ্ছে যে স্রষ্টা স্রষ্টা কি করবে? মানুষের ভুল ত্রুটির বিচারটা করবে। দ্য স্টোরি অফ ম্যানস ফল, মানুষের পতনের কথা বলা হয়েছে। এখানে শয়তান বিভিন্ন ধরনের ছলনার আশ্রয় নেয়। শয়তান তার ফলোয়ারদেরকে উৎসাহিত দিয়ে এই কথাটা বলে, এটা আপনাদের মুখস্থ করতে হয়। ইট ইজ বেটার টু রেইন ইন হেল দেন সার্ভ ইন হেভেন, এই কোটেশনটা মুখস্থ করেন। শয়তান তার ফলোয়ারদেরকে উৎসাহ করে এই কথাটা বলে, ইট ইজ বেটার টু রেইন ইন হেল দেন সার্ভ ইন হেভেন, স্বর্গের দাসত্ব থেকে নরকের রাজত্ব কি অনেক ভালো। এটা মুখস্থ হলে ডান লিখেন। মুখস্থ হয়েছে? প্যারাডাইস রিগেন প্যারাডাইস লস্টের মতো এতটা বিখ্যাত নয়। তো প্যারাডাইস রিগেনের যেই ব্যাপারটা দাঁড়ায় সেটা হচ্ছে যে আপনার এখানে যীশু খ্রিস্টের আগমন এবং মানব মুক্তি মূলত প্যারাডাইস রিগেনে। এখানে শয়তান কিছুটা দুর্বল হতে থাকে। শয়তান অনেকটা আমরা বলতে পারি যে আপনার পাওয়ারলেস হতে থাকে। এটা একটা কোটেশন আছে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে যে চাইল্ডহুড শোজ দ্য ম্যান অ্যাজ মর্নিং শোজ দ্য ডে। যদি বলা হয় কোথাও যীশু খ্রিস্টের আগমন কোথায় বলা হয়েছে, তাহলে সেটা হবে যে হচ্ছে প্যারাডাইস রিগেন এর কথা বলা হয়েছে। তো মিল্টন নিয়ে অনেক পড়ার আছে আসলে। আপনারা যেটা আসে, তিনি একজন মহাকাব্যের কবি। প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেন, এই কয়েকটা পড়লে মোটামুটি হয়ে যায়, মানে বেশি পড়া লাগে না আর কি। এই কয়েকটা যদি পড়তে পারেন তাহলে মোটামুটি চলবে। ঠিক আছে, আর বেশি পড়তে হবে না আর কি আপনাদের। ওকে, আমরা ফ্রান্সিস বেকন আরো কিছুক্ষণ পড়ার কি ধৈর্য শক্তি আছে আপনাদের? জি স্যার। মিনিমাম তো আরো গোটা 10 মিনিট পড়তে পারবেন, তাই না? ওকে, আপনার ক্লাস করলে বোরিং লাগে না স্যার? আচ্ছা যাই হোক, আমাকে খুশি করার জন্য একটা কথা বলেছেন, আপনাকেও ছেলেরা খুশি করার জন্য অনেক কথা বলবে। আপনার জীবন সুখের হোক, আপনার প্রথম স্বামী আপনাকে প্রচুর সম্মান করুক, সেটা আমরা চাই। এবার আসেন ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকনের জীবনী নিয়ে কি কোনো আইডিয়া আছে কারো? ফ্রান্সিস বেকনের জীবনের শেষ পরিণতি কি হয়েছে? ফ্রান্সিস বেকন অনেক বড় যে স্কলার, সেটা কি আপনারা জানেন? ফ্রান্সিস বেকনের পরিচয় কেউ জানলে একটু বলেন তো, কি কি পরিচয় জানেন ফ্রান্সিস বেকন সম্পর্কে? জানা আছে কারো? ফ্রান্সিস বেকনের যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেটা জানেন? জানেন না, না? ফ্রান্সিস বেকন লয়ার ছিলেন, রানী এলিজাবেথের অবৈধ সন্তান মনে করা হয় অনেক সময় বেকনকে। তার বাবা রাজকর্মচারী ছিলেন তো। তা বেকন একজন ফিলোসোফার, লয়ার, অ্যাটর্নি জেনারেল, স্টেটসম্যান। বেকনের পরিচয় অনেক, তা আমরা শুধু বেকনকে পরিচয় করে দিবে অ্যাজ অ্যান অ্যাসিস্ট হিসাবে। অ্যাফোরিস্টিক স্টাইলে লিখতেন, খুব সংক্ষেপে তিনি লিখতেন বেকন। ঠিক আছে, অ্যাফোরিস্টিক স্টাইলে তিনি লিখতেন। হুম, বেকন। তো বেকনের কিছু ব্যাপার আছে। ব্যাপারটার মধ্যে একটা ব্যাপার হচ্ছে বেকনের, সেটা হচ্ছে যে
প্রচুর রেফারেন্স দিয়ে লিখতেন আমাদের হুমায়ুন আহমেদ। আচ্ছা, হুমায়ুন আহমেদ স্যারকে ভালো করে পড়াশোনা করেছেন কে বলেন তো? হুমায়ুন আহমেদ স্যার সম্পর্কে কি খুব বেশি পড়াশোনা করেছেন কেউ আছেন যে ওনার সাহিত্যকর্ম ফিলোসফি এগুলো ধরতে পারেন বা বুঝেন? হুমায়ুন আহমেদের ক্যারেক্টারিস্টিক্স কি বুঝেন খুব একটা? হুমায়ুন আহমেদ স্যার কিন্তু প্রচুর রেফারেন্স ইউজ করতেন, সেটা কি জানেন? আপনারা কি সত্যজিৎ রায়ের মুভি দেখেন এগুলো যারা মানে মোটামুটি কি চেষ্টা করেন কিনা সত্যজিৎ রায়ের মুভি? আচ্ছা, প্রচুর রেফারেন্স ব্যবহার করতেন তিনি। ওনাকে জার্নালিস্ট বলা হয়, ওনাকে সায়েন্টিস্ট বলা হয়, ওনাকে ফিলোসোফার বলা হয়, ওনাকে অনেক কিছু বলা হয় ফ্রান্সিস বেকনকে। আমরা শুধু ফ্রান্সিস বেকনের কোটেশন নিয়ে পড়বো আসলে। আপনারা একটু একটু করে ক্লাস করেন। আমি আমার গ্রুপে যারা নাই আমি বলে দিব আমার গ্রুপে যুক্ত থাকেন। সম্ভবত এখন তো ইন্টারের পরীক্ষার ডিউটি শুরু হয়ে যাবে, একটা প্যাচাল ক্যাচাল। তারপর ইন্টারের পরীক্ষা দেওয়ার পরে বিকেলে বিকেলে আমাদের ওরাকলের যে পেজ আছে বা আমার পেজ আছে, ছোট ছোট করে গ্রামার এবং ইয়ের ক্লাস দিব। আপনাদের প্রনাউনের ক্লাসের প্রশ্ন সলভের উপর আমি একটা ক্লাস দিব বলেছিলাম, কারণ প্রনাউনের সব প্রশ্ন শেষ করতে পারিনি যেহেতু। তো এইটা আমি ওরাকলের পেজ থেকে যে কোনো সময় দিব আর কি। হ্যাঁ, আমাকে একটা রিমাইন্ডারও দিতে পারেন যারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড আছেন। শুধুমাত্র প্রনাউনের প্রশ্নের উপর একটা ক্লাস দিব, 30 মিনিটের একটা লাইভ ক্লাস দিব, যেখানে আমি গোটা 20টা প্রশ্ন সলভ করাইলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ আরো কিছু প্রশ্ন সলভ করানো উচিত প্রনাউন, এটার পার্টটা অনেক বড়। আর লিটারেচারের উপর ছোট ছোট করে আমি ভিডিও ক্লিপ তৈরি করব, কারণ এখন এমন একটা যুগ অল্প সময়ের মধ্যে পড়ালেখা করতে হয়, প্রিলি রিটেন ভাইবা ওইগুলো নিয়ে আমি করব। তো ব্যাকরণ সম্পর্কে যেটা বলি তখন বিভিন্ন ক্লাসে অনেক রেফারেন্সে কথা বলতে পারবো। ব্যাকরণ সম্পর্কে একটা বলি, ওনা থেকে কোটেশন পড়বেন, যেমন রিডিং মেক দ্য ফুল ম্যান, কনফারেন্স রেডিমেন্ট, রাইটিং ইট এক্সাক্টম্যান। শুধু পড়ালেখা করলেই হবে না, আলোচনা করতে হবে এবং আপনাকে লিখে রাখতে হবে, কিন্তু পড়ালেখার এটা একটা ক্যারেক্টারিস্টিক্স। এবং কতটুকু পড়বেন, কেন পড়বেন। স্টাডিজ আর ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর এবিলিটি। আমরা আনন্দের জন্য পড়ি, আমরা সুন্দর করে কথা বলার জন্য পড়ি, আমরা কর্মদক্ষতার জন্য কিন্তু পড়ি। অনেকগুলো ব্যাপার আছে। সাম বুকস আর টু বি টেস্টেড, আদার্স টু বি সোয়ালোড এন্ড সাম ফিউ টু বি চুড এন্ড ডাইজেস্টেড। সবকিছুর কিছু কিছু এবং কিছু কিছু সবকিছু। তো ধরেন বিসিএস পরীক্ষার 10টা সাবজেক্ট আছে, 10টা সাবজেক্ট পড়তে হবে, 10টা সাবজেক্টের কিছু কিছু টপিক ভালো করে পড়তে হবে। এটাকে বলা হয় কি সবকিছুর কিছু কিছু এবং কিছু কিছু সবকিছু বলা হয়। আরেকটা ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে যে উনি বলে গিয়েছিলেন আহ আমরা মাঝে মাঝে কেন মিথ্যা বলি, ভাল লাগে মিথ্যা বলি। আমরা মিথ্যা বলি যে একটু বানাই বানিয়ে বলি, যে আমরা মজা পাওয়ার জন্য বলি আর কি। তো এটা করা যাবে না মূলত। এই বলাটা, আমরা যেটা বলি এটা বলা যাবে না। যেমন ছেলেরা মিথ্যা বলে মেয়েদেরকে খুশি করার জন্য, তোমাকে ভালো লাগে কিউট লাগে তোমার জন্য জীবন দিয়ে দিব। আসলে তোমার জন্য বলতে কি আপনার জন্য, আপনার ছোট বোনের জন্য জীবন দিবে, আপনার বান্ধবীর জন্য জীবন দিবে সুযোগ পেলে, এরকম একটা অবস্থা থাকে তাদের। তো এই যে পরিস্থিতিটা আছে, আমরা মাঝে মাঝে খুশি করার জন্য মিথ্যা বলি, এটা হয়ে থাকে। ইট ইজ ইম্পসিবল টু লাভ এন্ড বি ওয়াইজ। একসাথে প্রেম করা জ্ঞানী হওয়া সম্ভব না। যারা প্রেম করে তারা হচ্ছে ছাগল পাগল মাথা নষ্ট, এই জন্য প্রেম করে। সাকলাইনের কথাই ধরেন, পরিমণির সাথে অকাজ কুকাজ করতে গিয়ে ক্যারিয়ারের 12টা বাজে ফেললো। ঠিক আছে, এডিসি ছিল ডিসি হয়ে যেত বেশ কিছুদিন পরে। এখন প্রেম হচ্ছে এক ধরনের পাগলামি, ব্রেন যখন উল্টাপাল্টা কাজ করে তখন প্রেম হয়। আর আপনারা যে প্রেম করেন এগুলো তো প্রেম না, এগুলো হচ্ছে ক্যালকুলেশন বিজনেস। যার জন্য আপনারা কি করেন বলেন, ছেলেটা চাকরি করে বিয়ে করতে রাজি হয়ে যান, চরিত্রর দরকার নেই, বিসিএস ক্যাডার চাকরি ভালো, বিয়ে করে ফেলেন। ভালো ছেলের কি দাম আছে কোনো? ভালো ছেলের দাম থাকলে তো আমারই দাম থাকতো এই সমাজে সবচেয়ে বেশি। এই জন্য মেয়েদের এখন কমন ডায়লগ, বিয়ে করলে বড় লোক কাউকে করবো, চরিত্র কম বেশি সবারই খারাপ। কারণ আপনারা কত ছেলেকে নষ্ট করেছেন সেই ব্যাপারটা আপনারা ভালোই জানেন। ছেলেদেরও কমন ডায়লগ, বিয়ে করলে সুন্দরী কাউকে করবো, চরিত্র কম বেশি সবারই খারাপ। কারণ এরা তো জানে কালো আর ধলা সুন্দর সবার চরিত্রই একই। তো এই জন্য এখন আপনাদের যে ভালোবাসা, এটাকে বলা হয় মেড ইন চায়না, বেশি দিন চায় না। সাবধান থাকবেন। অপরচুনিটি মেক্স আ থিপ। আর সুযোগ একটা মানুষকে চোর বানায়। যে দেশে সুযোগ আছে খারাপ কাজ করার, সে দেশে মানুষ খারাপ কাজ করবে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। সো ফ্রান্সিস বেকন থেকে এই ব্যাপারগুলো আপনারা পড়বেন। এখন আমাকে একটু বলেন, আপনারা কি আমার বই চারটা কিনেছেন নাকি এখনো বই চারটা কিনেন? আপনার মনে হয় আমার কথা মানে সিরিয়াসলি নিতে পারেন না। আমি তো সিরিয়াস কথা নর্মালি বলি। আপনার কাছে যত বই থাকুক আমার বই চারটা লাগবে। আমার ফেসবুক ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়ে আপনি অনেকগুলো ক্লাস করবেন। ছবি তুলে নেন, যারা এখনো বই চারটা কিনে নেয় চারটা কিনে নেন, আমার নাম্বার সেভ করে রাখেন।
আপনার কি আমার সাথে আছেন? ইতি বলছে 2টা আছে। ইতি 4টা তো লাগবে, 2টা দিয়ে কি সংসার টিকবে? একটা ছেলে মনে করেন আপনাকে যতটুকু ভালোবাসার দরকার 50% আপনাকে ভালোবাসে, 50% অন্য একজনকে দেয়া হবে না তো? বই লাগবে তো। আগে আমার কথা বুঝতে হবে, বই সবগুলো লাগবে, আপনি সবগুলো বই কিনবেন, এক পড়বেন। আরেকটা হচ্ছে যে ওরাকলের পেজে আমার অনেক ক্লাস আছে। আমি এখন এনটিআরসি রিটেন বেসের জন্য ব্যস্ত ছিলাম। এই সপ্তাহ থেকে আপনাদের প্রিলিমিনারির জন্য প্রচুর কাজ করব। প্রিলি রিটেন একদম টোটাল কমপ্লিট কাজ করে দিব। আমাদের ওরাকলের পেজে যুক্ত থাকবেন, আমার ইংলিশ সলিউশনে, আমার ইউটিউবেও যুক্ত থাকতে পারেন, আমার নামের বানান সার্চ করে যুক্ত থাকবেন। তো অনেকগুলো সুবিধা কিন্তু নিয়ে আসবে। আবার আপনাদের 2-4টা কথা শুনতে চাই। প্রিলিমিনারি প্রিপারেশন যারা নিচ্ছেন অলরেডি, তো যারা দাম কত হতে পারে না, দাম হতে পারে 500, 1100, 1200 টাকা হবে সবগুলো। হ্যাঁ, এরকম 1200-1300 টাকা হয়তো হয়ে যাবে। হ্যাঁ, এনটিএসসি রিটেন কোর্স অনলাইনে, সেটা হচ্ছে ইংরেজির জন্য আর কি, ইংরেজির সাবজেক্ট যারা তাদেরকে পড়াই। তো ওইটা আমাদের এখন লাস্ট কয়েকজনকে ভর্তি নিচ্ছে, আর 10-12 দিন আছে, তো 50% কোর্স ফিতে। আমাদের আজকেও পরীক্ষা আছে, সেটা ভিন্ন ব্যাপার। এখন 47 প্রিলিমিনারির কথা আমরা বলবো। 47 প্রিলিমিনারি বিষয়ক কারো কোনো প্রশ্ন থাকলে আমার সাথে কথা বলতে পারেন। 47 প্রিলিমিনারি ইংরেজি প্রিপারেশন নিয়ে কি কারো কোনো কথা আছে? স্যার আপনার যে লিটারেচার বইটা স্যার এটা কিভাবে পড়বো স্যার? বইটা তো অনেক এটার বড়। 1 থেকে 58 পেজ রিডিং পড়বেন। এখানে 20 জন লেখক দেওয়া আছে, ইনস্ট্রাকশন দেওয়া আছে, বিগত বছরের প্রশ্ন দেওয়া আছে। 2 দিনের মধ্যে এটার উপর একটা রেকর্ডেড ক্লাসও করবো। আপনারা ওরাকল পেজে বা আমার সাথে একটু যুক্ত থাকবেন। প্রথমে 1 থেকে 58 পেজ রিডিং পড়েন, বিগত বছরের প্রশ্ন আর 20 জন লেখককে একটু দাগায় দাগায় পড়েন। এটার উপর একটা ইনস্ট্রাকশন দিয়ে দিব কয়েকদিনের মধ্যে আবার। ঠিক আছে? কেউ কেউ আমাকে টেক্সট করেছিলেন, আসলে এত ব্যস্ত থাকি টেক্সট কোথায় হাওয়ায় হারিয়ে চলে যায়। মনে করি যে এখনই রিপ্লাই দিবে, একটু পরে দেখি যে আপনি হাওয়ায় ভেসে কোথায় যে চলে গেছে, কোনো ঠিক ঠিকানা নাই। তো এটার 1 থেকে 58 পেজ পড়েন, এখানে লিখে দিয়েছি। হ্যাঁ, আর কারো কোনো জিজ্ঞাসা আছে? স্যার, এই যে হুম। আপনি বিভিন্ন গল্প বা সাহিত্য উপন্যাসের কথা বলছেন, তো আমি মনে করি যে এটা যদি আমরা মানে পুরা সাহিত্যটাই যদি পড়তাম, মানে পুরাটা পড়লে হয়তো আমাদের ব্রেনে এটা ভালোভাবে সেভ এইটা হতো। এটা কাহিনীগুলো আমার বইয়ে দেওয়া আছে। আপনার কাছে কি আমার সাহিত্যের বই আছে? জি না স্যার। তাহলে বই সংগ্রহ করেন, ওই বইয়ের মধ্যে কাহিনীগুলো সংক্ষেপে দেওয়া আছে। ঠিক আছে? আর অনেক সাহিত্য করতে চাইলে তো সাহিত্যের কোর্স করতে হবে আপনাকে আমার সাথে, চাইলে করতে পারেন। ব্র্যাকেটের ক্লাসও আছে, দরকার নেই। ক্যাডার হয়ে যান, ক্যাডার হওয়া দরকার। আর এই সমাজ আপনার চাকরি না থাকলে মনে করবে আপনি মেধাবী না। অসংখ্য মেধাবী হাটে ঘাটে মাঠে ঘুরে ভালো বুদ্ধি নিয়ে লাভ নাই। আপনার পাওয়ার লাগবে, পাওয়ারে গিয়ে তারপরে ভালো কাজ করেন। ঠিক আছে? এই জন্য আমি আমার স্টুডেন্টকে বলি, অনেক স্টুডেন্ট তো আমি পড়তেই দেই না, আর এত পড়ার দরকার নেই, তুই ক্যাডার হ। এখন ক্যাডার হয়েছে, ক্যাডার হয়ে এখন উল্টাপাল্টা করে, আর গাদা এখন তুই পড় না, এখন উল্টাপাল্টা করবে। তো আমি আসলে কাদেরকে পড়াই জানি না। কিছুদিন পরে আমার সামর্থ্য থাকলে আমি আগে পরীক্ষা নিব, পরীক্ষা নিয়ে মন মানসিকতা বাছাই করে যাচাই করে তারপরে স্টুডেন্টকে পড়াবো, তারপরে ক্যাডার বানাবো। এটা অগারাম জগারাম রে ক্যাডার বানাবো, দেশ 12টা বাজাবে, এরকম আমি চাইবো না। তো আমার সেই সময় সুযোগ আসবে আশা করি। এই সুযোগ আমি অল্প সময়ের মধ্যে চালু করব। সবাইকে আমার কাছে পড়তে দিব না, আমি সবাইকে পড়াবো না, বাছাই করে করে কিছু লোককে পড়াবো। সাইকোলজি ঠিক নাই, মানসিকতা ঠিক নাই, সরকারি বাড়ি গাড়ি নারী লুটেপুটে খাওয়ার জন্য ক্যাডার হবে। জ্ঞান অর্জন করবেন না, এখন জ্ঞান অর্জন করার দরকার নেই, ক্যাডার হওয়ার পরে করেন। কোর্স করেন, রাষ্ট্র সমাজ নিয়ে শিখেন, মানুষের সাথে আচার আচরণ শিখেন, যখন দরকার তখন করেন। এই জন্য আপু আপনি এখন ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট না হলে কাহিনী দরকার নেই, প্রশ্ন আনসার পরে প্রিলি রিটেন ভাইবা পাশ করে চাকরি নেন, এরপরেটা দেখা যাবে। ঠিক আছে? এরপরে আপনি প্রচুর শিখতে চাইলে আমার এখনো ক্যাডার স্টুডেন্ট যারা যোগাযোগ করে তাদের সাথে কথা বলি। অনেকের সাথে কথা বলি না, আমি ফেসবুক থেকে আউট করে দেই, কারণ ক্যাডার হওয়ার পরে তো আমি জানি যে কি হবে। কথা বলতে কি, আমি ইংরেজি সাবজেক্টটা অনেক পছন্দ করি, আমার অনেক ভালো লাগে। না, তো এখন এই, আপু আপনি কি ইংরেজি সাহিত্যের না না, আমি সোশ্যাল ওয়ার্কের। সোশ্যাল ওয়ার্কের হলে আপনি হচ্ছে যে সাধারণ জ্ঞান পড়বেন, চাকরির জন্য পড়া পড়বেন, অনেক কিছুই ভালো লাগে। মনে করেন যে জুয়েল স্যারের পরিমণিকে ভালো লাগে, তাতে কিচ্ছু আসে যায় না। এখন চাকরি না থাকলে ভাববে যে আপনি পুরাই একটা ফাউল সত্যি কথা পড়ালেখা বলতে করেন। কি, আমি আসলে মানে প্রফেশনাল লাইফে আমি একজন ইংরেজি শিক্ষক, তাই আমার ভালো লাগে। না, সেটা ঠিক আছে। এখন ওই যে আপনি যখন ফিক্সড করবেন যে হ্যাঁ আমি শিক্ষকতা থাকবো, তাহলে সাহিত্য নিয়ে আমার কোর্স আছে। আমার সাহিত্যের বই মনে করেন আমি এই মাসে 20,000 টাকার বই কিনছি। আমি একটা লেকচার রেডি করার জন্য আমি 700-800 টাকার বই কিনি, 5টা 6টা বই কিনি। আমি এমনও হয় একটা প্রশ্ন রেডি করার জন্য 15-20টা বই আমাকে ঘাঁটতে হয়। এখন সাহিত্যের সেগুলো আলাদা লাইফ, তা আমাদের মতো করে সাদামাটা লাইফের দরকার নাই। ঠিক আছে? মানে এরকম পণ্ডিত হওয়ার দরকার নেই। প্রথমে আপনার চাকরি লাগবে, সরকারি যখন আপনি শিক্ষক হয়ে যাবেন তখন আপনি ইংরেজি সাহিত্য পড়েন, হুমায়ুন আহমেদ স্যারের মতো লিখেন,
আমার কোনো আপত্তি নাই, কিন্তু চাকরি না থাকলে সমাজ আপনাকে খুব বাজেভাবে দেখবে, সমাজ মনে করবে আপনি অযোগ্য, কিন্তু আসলে তো আপনার কোয়ালিফাইড, আপনার ভালো একটা মন আছে। এই জন্য আমি এনকারেজ করব আপনি প্রিলিমিনারি স্ট্যান্ডার্ড পড়েন, গ্রামার ভালো করে পড়েন, ম্যাথ ভালো করে পড়েন, আগে চাকরি নেন। আমি কি বুঝাইতে পারলাম আপু কথাটা? জি স্যার, ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য। ঠিক আছে, হ্যাঁ। আহ স্যার হুল লাইফে কি পড়তে হবে? মাকসুদুল আমিন, পড়া তো বিভিন্ন ধরনের, আপনি বিজনেস করলেও পড়তে হবে, আপনি আইটি হলে পড়তে হবে, ডক্টর হলে পড়তে হয়, লয়ার হলে পড়তে হয়, ইঞ্জিনিয়ার হলে পড়তে হয়। এমন একটা পেশা দেখান, পড়ালেখা ছাড়া পৃথিবীর ভালো কোন পেশাটা আছে? আপনি গল্পের বই পড়তে হবে। পড়া মানে কি আপনি বোরিং বোরিং পড়া পড়বেন নাকি? তাই না? স্যার বই আর শিট পড়লে কি না, বই আর শিটের বাইরে কিছু নাই, তুমি তো বই আর শিট পড়লে তো অবশ্যই ইনাফ হবে, আর আমার বই পড়ার পরে তো আর কিছু নাই, এর বাইরে আপনাকে পড়তে হবে না। হুল হুল লাইফে পড়া না, প্রফেসররা পড়তে হয়, ইঞ্জিনিয়াররা পড়তে হয়, ডাক্তাররা পড়তে পড়তে হুঁশ থাকে না, আইনজীবীরা তো পড়ার টেবিল থেকে বেরই হতে পারে না। কোন প্রফেশন আছে বিখ্যাত যে পড়ালেখা ছাড়া হয়? সেটা আপনি আনন্দ নিয়ে পড়বেন। কিন্তু বিসিএস ক্যাডার ম্যাক্সিমামই পড়ে না এবং অগারাম জগারাম হয়। ঠিক আছে, এগুলো নিয়ে আর কি বলবো। আমি আমি তো বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছি, তাই না? আমি তো আবার প্রতিষ্ঠান চেঞ্জ করব কিছুদিনের মধ্যে। আমি তো দেখি নামের পাশে প্রফেসর লিখা, প্রফেসর মানে কি সে নিজেও এটা জানে না, জীবনে বই ধরে না, 1970 সালে যেটা পড়ছে এটাই পড়ায়, এইখান থেকে বের হয়ে গিয়ে রাজনীতি করে। তো এগুলো তো বলে লাভ না, একটা দেশ শিক্ষা আর সমাজ ধ্বংস হওয়ার পিছনে কারণ তো এটা, যার যেটা না সেটা করে। আমি শিক্ষক, আমি পড়বো, আমি গিয়ে করি অন্য কিছু। এগুলো নিয়ে অনেক কথা, এগুলো পরে যারা আমার প্রাইভেট বেচে পড়েন তাদের সাথে খোলামেলা অনেক কথা বলি। আজকে এই পর্যন্ত, আপনাদের জন্য শুভকামনা, শুভরাত্রি, সবার সুস্বাস্থ্য কামনা করি, সবাই ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।